আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 2025-এর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমার কথাই স্পষ্ট শুনতে পাচ্ছ। তোমরা অনেকেই আমার সাথে যুক্ত হয়েছো ইতিমধ্যে, তো আমার সবার সালামের জবাব দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো তোমরা যারা এখন যুক্ত হয়েছো, তোমরা আমাকে প্রথমে জানাবা তোমাদের এক্সাম কেমন হইতেছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের এক্সাম কেমন হইতেছে, যে বিগত যে এক্সামগুলো গেছে সেগুলো কেমন হয়েছে? যেহেতু আমি তো দেখতেছি আমাদের সাজেশন থেকে প্রতিদিনই কমন পড়তেছে, তোমরা কি লিখতে পারছো কিনা? যদি বলো এত কমন হওয়ার পরও তোমার এক্সাম ভালো হয় নাই, খারাপ হয়েছে, তাহলে তো এর চেয়ে হতাশাজনক আর কিছুই দেখতেছি না আমি। তোমার সবাই সালাম দিতেছো, অনেকে দেখতেছি। ভাইজিদ, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। সাজিদ বলতেছো, ঈশা বলতেছো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ভালো হবে না? সব সাবজেক্ট কমন পড়তেছে তোমাদের, শতভাগ কমন পড়তেছে, ইভেন কমন থেকে বেশি পড়তেছে। আজকেরটাও ইনশাল্লাহ কমন পড়বে। আজকেরটাও ইনশাল্লাহ কমন পড়বে। আচ্ছা, তো আমরা তাহলে বেশি কথা না বাড়িয়ে সোজা ক্লাসে চলে যাব। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। প্রথম অধ্যায় থেকে আমরা দেখব। হ্যাঁ, প্রথম অধ্যায় থেকে তোমরা যারা আসো লিখে রাখো, জাহিলি যুগের সামাজিক অবস্থা থেকে একটা কোয়েশ্চেন তোমার আসবেই। ঠিক আছে? কালকে সাজেশন দিয়ে দিয়েছি, সাজেশন তোমরা ফলো করছো না? দেখছো রাতে যে সাজেশন দিয়েছিলাম, কাল রাতে যে সাজেশনটা দিছি সেটাই তোমার ফাইনাল সাজেশন, সেটাই তুমি ফলো করবা। হ্যাঁ, সেখানে যা যা দিছি ওটারই একটা ডিটেলস ব্রেকডাউন করবো আজকে ক্লাসে ইনশাল্লাহ। দেখো, জাহিলি যুগের সামাজিক অবস্থা, এইখান থেকে বিগত কত বছর প্রশ্ন আছে দেখো তো। 2023-এ আসছে, তাও 23-এ 2টা কোয়েশ্চেন আসছে এই টপিক থেকে। 22-এ আসছে, 21-এ আসছে, 20-এ আসছে, এইবার ইনশাল্লাহ তোমার 25-এও এটা আসবে। দেখা যাচ্ছে না? কি বলতেছে? আমি তো দেখতেছি দেখা যাচ্ছে, আলো স্বল্প তো হয়তো। যাই হোক, দেখা লাগবে না, তুমি আমার স্ক্রিন দেখতে পারলেই হচ্ছে, আমার দেখা লাগবে না। ঠিক আছে? আচ্ছা শুনো, জাহিলি যুগের সামাজিক অবস্থা। এখন আমি আজকে তোমাদের কাছে চেষ্টা করব তোমার সৃজনশীলে যা যা আসবে, যা যা লাগবে তোমার জন্য, তার বাইরে বেশি কিছু যাতে না দেওয়া যায় এরকম চেষ্টা করব কমানোর জন্য। এখন সামাজিক অবস্থা তো তোমার বেশি বড়, অনেক বড় একটা টপিক, কিন্তু তার মধ্যে থেকে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে নারীদের অবস্থা কেমন ছিল, কন্যা শিশুদের অবস্থা কেমন ছিল, আর দাস দাসীদের অবস্থা কেমন ছিল। এই তিনটা টপিক তুমি সামাজিক অবস্থা থেকে দেখবা। কেন? কারণ বিগত যত প্রশ্নগুলো আসছে এবং এবার যদি আসে এখান থেকেই আসবে। মনে করো এক্সাম্পল দিয়ে যদি বলি যে কি কি আসতে পারে, তাহলে তোমার কোনো একটা নারীর ঘটনা বললো, যে নারীটা অনেক নির্যাতিত হইতেছে, তাকে তার স্বামী অত্যাচার করতেছে, শ্বশুরবাড়িতে নির্যাতিত হইতেছে, এইভাবে এই ঘটনার সাথে তুমি আরবের কোন ঘটনার মিল পাও। অথবা তোমার শিশুদেরকে হত্যা করা হইতেছে, নির্যাতন করা হইতেছে, এই ঘটনার সাথে তুমি প্রাচীন আরবের বা ইসলাম পূর্ব আরবের কোন ঘটনার মিল পাও। অথবা কোনো একটা গৃহকর্মীর অবস্থা উল্লেখ করলো, উদ্দীপকে কোনো একটা গৃহকর্মীর অবস্থা উল্লেখ করলো, এবং তাতে তোমাকে বললো যে এই ঘটনার সাথে আমরা জাহিলিয়াত যুগের সাদৃশ্যটা কোন জায়গায় বা প্রাসঙ্গিকতা আছে কিনা। তখন তুমি উত্তরটা কিভাবে দিবা? আজকের এই প্রশ্নটা কিন্তু, এই ক্লাসটা কিন্তু মেইনলি তোমাদের গ এবং ঘ এর জন্য ফোকাস করা। ঠিক আছে? ক খ এর জন্য যদি আগে বলতে চাই ভাইয়া, ক খ এর জন্য তোমার নিজের পড়ার ছাড়া, নিজের পড়ার বাইরে আর কোনো উপায় নাই। ঠিক আছে? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে তোমাদের সর্বোচ্চ কিছু টপিক বলে দিতে পারি যে হ্যাঁ এই এই জিনিসগুলো দেখে রাখো কয়ের জন্য ক্ষয়ের জন্য, বাট দিন শেষে তোমাকে ওটা নিজেরই পড়তে হবে। এমসিকিউ কালকে পরীক্ষাগুলো দিছো কারা কারা বলো তো? এমসিকিউ পরীক্ষাগুলো দিছো কারা কারা বলো? তোমাদের সাইম ভাইয়া যে এমসিকিউ এক্সাম গুলো নিল, কালকে একটা নিল, আজকে একটা হবে, আবার কালকে একটা হবে, এই এক্সাম গুলো দিছো? এই এক্সাম গুলো যদি দাও কয়ের জন্য কিন্তু তোমার ওইখানেই কাভার হয়ে যাইতেছে, তাই না? কারণ কয়ের জন্য তো তোমার ওই এমসিকিউ টাইপ থেকে কোশ্চেনটা আসে। আর ক্ষয়ের জন্য কয়েকটা কিওয়ার্ড ধরে ধরে পড়বা, প্রত্যেকটা ওয়ার্ড অধ্যায়ে কয়েকটা কিওয়ার্ড পড়বা। কিওয়ার্ড গুলো কি কি? আচ্ছা আমি তাহলে ক্লাসের শুরুতে বলে দিই। তোমার প্রথম অধ্যায়ের জন্য কি কি পড়বা? তোমার উম্মুল কুরা কাকে বলে, হুম, উম্মুল কুরা কাকে বলে, তারপরে তোমার হিলফুল ফুজল বলতে কি বুঝো, সাবাল মুআল্লাকাত বলতে কি বুঝো, অথবা আরবকে পৃথিবীর কেন্দ্রবিন্দু বলা হতো কেন, এইগুলা তুমি ক্ষয়ের জন্য পড়বা। ঠিক আছে? আজকে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি সৃজনশীলের গ ঘ
হ্যাঁ 3 নাম্বার আর 4 নাম্বারের কোয়েশ্চেনটা যাতে তুমি বানায় লিখতে পারো। হ্যাঁ তো তোমরা সবাই বলতেছো দিছো, জুনাইদ বলতেছে 11 পাইছো। আচ্ছা, তো আমরা তাহলে আবার কথায় ফিরে আসি। ক খ এর কথা আমি শুরুতেই বলে দিলাম যে ক খ এর জন্য তোমাকে নিজ থেকেই পড়তে হবে দেখে দেখে, ঠিক আছে। এমসিকিউ গুলো কমপ্লিট করবা ক এর জন্য, আর খ এর জন্য কয়েকটা টপিক বলে দিছি, সেগুলা পড়বা শুধু। আচ্ছা, তাহলে দেখো নারীর অবস্থা কেমন ছিল, তাহলে এক বাক্যে কয়েকটা ওয়ার্ড তুমি জেনে নিবা। কলুষিত ছিল, নারীর অবস্থা ছিল খুবই শোচনীয়, নারীদের অবস্থা ছিল খুবই হতাশাজনক। এই ধরনের কয়েকটা কিওয়ার্ড তুমি মুখস্থ করে নিবা। কি কি বললাম? কয়েকটা কিওয়ার্ড তুমি মুখস্থ করে নিবা, যেগুলা তুমি প্রত্যেকটা সৃজনশীলে দিতে পারবা। হ্যাঁ, প্রত্যেকটা সৃজনশীলের ক্ষেত্রে তুমি ব্যবহৃত করতে পারবা। আমরা জানি জাহিলি যুগে সামাজিক অবস্থা কেমন ছিল, খুবই শোচনীয় ছিল, খুবই হতাশাজনক ছিল, খুবই নৈরাশ্যজনক ছিল, খুবই লজ্জাজনক ছিল। হুম, ইস্তেফা মুবাশশির বলতেছো ক্লাস কতক্ষণ হবে? ভাইয়া ক্লাস যতক্ষণ দরকার ততক্ষণ হবে, ঠিক আছে। তোমার ব্যস্ততা থাকলে তুমি অন্য কাজে যাইতে পারো। আচ্ছা, তাহলে নারীদের অবস্থা এবং শিশুদের অবস্থা, দাস দাসীদের অবস্থার ক্ষেত্রে আমরা সেম কথাটা বলবো, যে জাহিলি যুগে আমরা দেখছি নারীদের সামাজিক অবস্থা, শিশু কন্যাদের অবস্থা, দাস দাসীদের অবস্থা খুবই হতাশাজনক, লজ্জাজনক ছিল। কেন ছিল সেটা তুমি এক্সপ্লেইন করবা পরের দিকে, বা কেমন ছিল। যেমন আমরা বলতে পারি তৎকালীন যুগে নারীদেরকে সামাজিক মর্যাদা দেওয়া হতো না, তাদেরকে ভোগ্যপণ্য মনে করা হতো, হ্যাঁ, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো, তাদেরকে অধিকার দেওয়া হতো না, তারা তাদের পিতার সম্পত্তি থেকে কোনো ভাগ পেত না, এইরকম ভাবে তারা টর্চারের শিকার হতো। তারপর শিশু কন্যাদের অবস্থা কেমন আমরা দেখছি, যে শিশু কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, অথবা কন্যা হলে তারা স্ত্রীকে গ্রহণ করতো না, এই ধরনের ঘটনা আছে। দাস দাসীর অবস্থা কেমন ছিল? দাস দাসীরা নিজের অনুমতি ছাড়া বিবাহ করতে পারতো না, সব সময় মালিকের কথা অনুযায়ী চলতে হতো, মালিক একবারে পণ্যের মতো তাকে বেচা কেনা করা হতো, এরকমের অবস্থা দেখতে পাই। এইবার আমরা উদ্দীপকে দেখতে পাই কেমন? উদ্দীপকে মনে করো কার নাম দেওয়া যায়? উদ্দীপকে হাসিনা বেগম। উদ্দীপকে হাসিনা বেগম এরকম সারা জীবন ধরে লাঞ্ছনার শিকার হয়ে আসছে। হ্যাঁ, সারা জীবন তাকে শ্বশুর বাড়িতে খোঁটা দিত, সারা জীবন তাকে মারতো, ধরতো। হ্যাঁ, তাকে তার স্বামীর মৃত্যুর পর তার অধিকার দেয় নাই, তাকে ঘর থেকে বের করে দিছে। এইরকম বিভিন্ন ভাবে তোমার সৃজনশীল আসতে পারে। তো সেখানে সব সৃজনশীল যাই আসুক, কথা কিন্তু আমাদের একটাই, ঠিক আছে। আচ্ছা, আর্থিক অবস্থা থেকে কেমন আসে? আর্থিক অবস্থা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে, প্রায় 99% চান্স আছে তোমাকে সুদ প্রথা থেকেই প্রশ্ন করবে। সুদ প্রথা থেকে তোমাদেরকে প্রশ্ন করবে। সুদ প্রথা থেকে কেমন প্রশ্ন করবে? মনে করো কোনো একটা ব্যক্তির কথা বললো, অথবা কোনো একটা ব্যাংকের কথা, কোনো একটা প্রতিষ্ঠানের কথা, যারা কি করতেছে, যারা উচ্চ মূল্যে মানুষদেরকে সুদ সুদ দিতেছে। এর ফলে কি হইতেছে? এর ফলে সমাজে এক শ্রেণীর বৈষম্য তৈরি হইতেছে। কিছু লোক অনেক ধনী হয়ে যাইতেছে, কিছু লোক একেবারে গরিব হয়ে যাইতেছে। অথবা কি করলো ওই লোকটা, এই সুদের বিনিময়ে ওই গরিব লোকটার অনেক সম্পদ মেরে দিল, বা ওই গরিব লোকটার অনেক সম্পদ হস্তগত করলো। তো এই ঘটনার সাথে বা অমুক তমুক ব্যক্তির সাথে জাহিলি যুগে আমরা কোন অবস্থায় মিল পাই? হুম, তো এই অমুক তমুক ব্যক্তি ঘটনার সাথে আমরা জাহিলি যুগের আর্থিক যে দুরবস্থা, আর্থিক যে করুণ অবস্থা, তার একটা সাদৃশ্য খুঁজে পাই। কেমন পাই সেটা তুমি এবার বললা, যে জাহিলি যুগে কেমন ছিল। জাহিলি যুগেও ইহুদিরা মূলত এই সুদের ব্যবসা করত, তারা বিভিন্ন কুচিত প্রথার মাধ্যমে লোকেদেরকে সর্বসান্ন করিত। হ্যাঁ, কেউ যদি ঋণ প্রদান করতে ব্যর্থ হতো, তাহলে দেখা যাচ্ছে তার স্ত্রী, কন্যা সন্তান বা তার যে সম্পত্তি, ঘরবাড়ি সব কেড়ে নিত। এই ধরনের একটা নির্যাতন বা এই ধরনের একটা বৈষম্য আমরা জাহিলি যুগেও দেখতে পাই। তারই একটা অন্যতম প্রতিচ্ছবি আমরা উদ্দীপকের অমুক তমুক ব্যক্তির মাঝে দেখতে পাচ্ছি, ঠিক আছে। সুদ থেকে আসলে আমরা এভাবে বলবো। তারপরে তৃতীয়তে কি দেখি? তারপরে তৃতীয় আছে আমাদের রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক অবস্থা থেকে কেমনে আসে? রাজনৈতিক অবস্থা থেকে আসতে পারে তোমার গোত্রীয় দ্বন্দ্ব, অর্থাৎ তোমার জাহিলি যুগে যে বিভিন্ন গোত্রের মধ্যে যে দ্বন্দ্বগুলো হতো সেগুলা, অথবা হারবুল ফুজ্জার। একটা সামান্য ঘটনা নিয়ে, একেবারে একটা সামান্য ঘটনা নিয়ে তোমার যুগের পর যুগ, বছরের পর বছর তাদের মধ্যে যুদ্ধ করতো। তারপর হচ্ছে কি নেতা নির্বাচন। এই তিনটা কিওয়ার্ড মনে রাখবা, ঠিক আছে। নেতা নির্বাচনটা কেমন? যে আচ্ছা, শুরু থেকে বলি। গোত্রীয় দ্বন্দ্ব। গোত্রীয় দ্বন্দ্বটা ফাহাদ আজিজ বলছে উদ্দীপক দিয়ে বোঝান। হ্যাঁ, উদ্দীপক তো আমরা দেখবোই, উদ্দীপক একটা ডেমো আছে, তো সমস্যা নেই। আমরা আগে তোমার
সিম্পলি বলার চেষ্টা করি, দেন উদ্দীপকে যখন আমরা যাব তখন আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করবা। গোত্রীয় দ্বন্দ্বটা কেমন ছিল? তৎকালীন যুগে আরবটা বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতি গোষ্ঠীতে তারা বিভক্ত ছিল, অর্থাৎ তারা বিভিন্ন কওমের মধ্যে, হ্যাঁ কওম বলে তো গোত্র বলে, তার মধ্যে তারা বিভক্ত ছিল এবং তাদের মধ্যে কি হতো, প্রায় সব সময় সংঘাত লেগেই থাকতো, তাদের মধ্যে সব সময় সংঘাত লেগেই থাকতো। এবং এই সংঘাতগুলো লাগতো কি নিয়ে? সংঘাতগুলো লাগতো একেবারে ছোটখাটো সামান্য বিষয়, অমুকের গাছ খেয়ে ফেলছে গরু ছাগলে, হ্যাঁ অমুকের কি বলে টাকা পাওনা, হ্যাঁ অথবা কেউ কারো কিছু নষ্ট করে ফেলছে, কাউকে ইপটিজিং করছে, এইরকম সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে যুগের পর যুগ যুদ্ধ লেগে থাকতো। যার অন্যতম একটা উদাহরণ আমরা কি দেখি? যার অন্যতম আমরা একটা উদাহরণ দেখি হারবুল ফুজ্জার অথবা ফিজার যুদ্ধ, যাকে অন্য কথায় অন্যায় সমর, অন্যায় যুদ্ধ বলা হয়ে থাকে। এই যুদ্ধে কি হয়েছে? একেবারে সামান্য একটা ঘটনা নিয়ে তারা কয়েক বছর যুদ্ধ করছে। এবং এই যুদ্ধে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কাল, তখন তিনি ছোট ছিলেন। নেতা নির্বাচনের বিষয়টা কি? মনে করো তোমাকে উদ্দীপকে বলতেছে কোন একটা সমিতির জন্য, কোন একটা প্রতিষ্ঠানের জন্য এখন নেতা নির্বাচন করা লাগবে। নেতা কাকে নির্বাচন করব? নেতা নির্বাচন করলাম আমরা বয়োজ্যেষ্ঠ, যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিকে। ফর এক্সাম্পল আমি বাংলাদেশের এক্সাম্পল দিই। হ্যাঁ, এখন বাংলাদেশে একটা পট পরিবর্তন হলো, স্বৈর শাসকের পতন হলো, এখন একটা যোগ্য নেতা দরকার। নেতা কাকে নিব আমরা? তো এখন ছাত্র জনতা কি করলো? ছাত্র জনতা বিচক্ষণ দেখে একজন বয়স্ক লোক যার অনেক অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর ইউনূসকে দেশের নেতা হিসেবে নিযুক্ত করলো। তো এই যে ডক্টর ইউনূসকে নিযুক্ত করলো, এই নিযুক্তের সাথে কোন ঘটনা সাদৃশ্য পাওয়া যায় বলো? তাহলে এই যেটা নেতা নির্বাচন করলো, এই নির্বাচনের সাথে আমরা জাহিলি যুগে কোন ঘটনার মিল পাই? তখন তুমি বলবা যে আমরা এই ঘটনার সাথে জাহিলি যুগের নেতা নির্বাচনের একটা মিল পাই। এখন বলো, এই যে জাহিলি যুগে নেতা নির্বাচন করা হতো, সেই নেতার নাম কি? তোমরা আমাকে বলো তো। জাহিলি যুগে যারা গোত্র প্রধান ছিল তাদেরকে কি বলা হতো? হ্যাঁ, এই তো মাসুদ রানা বাসুসের যুদ্ধের কথা বলছে। বাসুসের যুদ্ধটা কার মধ্যে হয়েছিল? আমরা জানি বাসুসের যুদ্ধ এবং এই যে হারবুল ফিজার, বুয়াসের যুদ্ধ, এগুলা জাহিলি যুগের যুদ্ধ ছিল। বলো, গোত্রর যে প্রধান তাকে কি বলা হতো? দ্রুত বলো তোমরা। হ্যাঁ, এই তো ওহি অ্যান্সার দিচ্ছে, সরি ওহি না, দাখিল তো তানিশা না। হ্যাঁ, তানিশা অ্যান্সার দিচ্ছে শেখ। শায়েখ না, শায়েখ না মাসুদ, শায়েখ হবে না, শেখ হবে। শায়েখ, শায়েখ, শায়েখ। হ্যাঁ, আচ্ছা শেখ লেখো অথবা শায়েখ লেখো, একই হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো দারুণ অ্যান্সার দিতেছো, সবাই পারো। তাহলে আমরা জানলাম কি, যে ওই সময় যারা গোত্র নেতা ছিল তাদেরকে শেখ বা শায়েক বলা হতো। তাহলে এই একটা টপিক তোমাদেরকে দেখাই দিলাম। তোমরা বই থেকে কি কি পড়বা? তোমরা বই থেকে পড়বা আইয়ামে জাহিলিয়া অথবা জাহিলি যুগের সামাজিক অবস্থা। সামাজিক অবস্থার মধ্যেও আরো ডিফাইন করে দিছি কাদের কাদের অবস্থা পড়বা। নারীদের অবস্থা পড়বা, কন্যা শিশুর অবস্থা পড়বা, দাস দাসীদের অবস্থা পড়বা। পড়বা ঠিকই তিনোটাই, বাট কথা কিন্তু একই। কেমন ছিল? নৈরাশ্যজনক ছিল, হতাশাজনক ছিল। বাকিটা বানায় লিখতে পারবা না তোমরা? বলো, বানায় লিখতে পারবা না যে তাদের কেমন অবস্থা ছিল, করুণ অবস্থা ছিল? সবার ক্ষেত্রে তো একই অবস্থা হইতেছে, তাই না? যে তারা নিজের অধিকার বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত, এইরকম। আর্থিক অবস্থা থেকে প্রশ্ন আসলে কেমন আসতে পারে? যে 23 সালে আসছে কিন্তু সুদের অবস্থা দিয়ে একটা উদ্দীপক দিতে পারে যে সুদ প্রথা কেমন ছিল। তারপরে রাজনৈতিক অবস্থা থেকে কি কি আসবে? গোত্রীয় দ্বন্দ্বগুলা কি ছিল, হ্যাঁ এটা বলবা। হারবুল ফুজ্জারকে উদ্দেশ্য করে বলতে পারে। হারবুল ফুজ্জার মানেই হচ্ছে তুচ্ছ বিষয় নিয়ে ঘটনা। যদি উদ্দীপকে দেখো তুচ্ছ কোনো বিষয় নিয়ে মারামারি সংঘাতের কথা বলে, তাহলে বুঝবা এটা হারবুল ফুজ্জারকে ইঙ্গিত করতেছে। আর যদি দেখো বলতেছে কোন একটা বয়স্ক ব্যক্তিকে নেতা নির্বাচনের কথা, তাহলে বলবা, বুঝবা এটা নেতা নির্বাচনের কথা বলতেছে অথবা শেখ বা শায়েকদের কথা বলতেছে। আচ্ছা, তাহলে আমরা এবার একটা এক্সাম্পল দেখি। বেশ কিছুদিন ধরে জাহান ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান রূপা কাজে আসছে না। রূপা কি হচ্ছে? রূপা কাজে আসতেছে না। কেন কাজে আসতেছে না? কারণ জানার জন্য মিসেস নাজমা জাহান রূপার বাসায় যান। কাজে না আসার কারণ জানতে চাইলে রূপা কান্না বিজড়িত কণ্ঠে বলে যে তার স্বামী সীমাহীন অত্যাচার ও নির্যাতনের কারণে সে অসুস্থ। সে মিসেস নাজমা জাহানকে আরো বলে যে তার মদ্যপ স্বামী তার 2 কন্যাকে মারধর করে এবং বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সমাজে নারীদের কোনো অধিকার নেই।
মিসেস নাজমা জাহান এসব কথা শুনে খুবই ব্যথিত হন। তিনি সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও যথাযথ মর্যাদার সাথে বসবাসের জন্য সচেতনামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এতে সমাজে ইতিবাচক একটি পরিবর্তন আসে। ঠিক আছে, এখন তাহলে আমরা গয়ের মধ্যে দেখি কি বলতেছে। গয়ের মধ্যে বলতেছে, উদ্দীপকে উল্লেখিত করুণ ঘটনাটি প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থার কোন দিক থেকে নির্দেশ করেছে, ব্যাখ্যা করো। কোন দিক থেকে ব্যাখ্যা করছে বলো তো, কোন দিক থেকে নির্দেশ করছে, দেখি কে সুন্দর করে বলতে পারে। উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থার কোন দিক থেকে নির্দেশ করে? এখন থেকে পিডিএফ এ চিন্তা করলে কি হবে? হ্যাঁ, পিডিএফ তো তুমি আগে ক্লাস করো, ক্লাস শেষের পরে পাবা। তোমরা 56 জন আছো, অ্যান্সার দিতেছো না কেন? কৌলিন্য প্রথা, এটা কৌলিন্য প্রথা হয় কিভাবে? হ্যাঁ, কৌলিন্য প্রথা তো এটা না। কৌলিন্য প্রথা কি এটা? কৌলিন্য প্রথা হচ্ছে তোমার ওই যে বংশ গৌরব। হ্যাঁ, আমার বংশ সেরা, আমার বংশ সেরা, এই বংশ গৌরব নিয়ে তাদের মধ্যে যুদ্ধ চলতেছিল। জাহিলি যুগে নারীদের কোনো অবস্থা ছিল না, জাহিলিদের নারীদের প্রতি অবহেলা। আচ্ছা, হ্যাঁ, তো আমি তো ক্লাসে সেটাই করতেছি, তাই না? গুরুত্বপূর্ণ দিকগুলো তো তোমাদেরকে দেখা দিয়েছি, কালকে সাজেশনে দিয়ে দিছি না? কালকে সাজেশনে দেওয়ার পরে তোমরা কি পড়ছিলা বাসায়? যে টপিকগুলো তো কালকে সাজেশনে দিয়ে দিছিলাম। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম উদ্দীপকের ঘটনাটি প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থায় নারীদের প্রতি যে সহিংসতা, নারীদের প্রতি যে সহিংসতা দেখানো হয়েছে, নারীদের যে নির্যাতন, তার দিকটি উল্লেখ করে। এই যে সামাজিক ও নৈতিক অবস্থা, নারীদের সামাজিক ও নৈতিক অবস্থার প্রতি উল্লেখ করে। আরে কমেন্টগুলো বের হয়ে যেতেছে কেন আমার বারবার? আচ্ছা, তাহলে এবার তাহলে আমরা উদ্দীপকের সাথে কানেক্ট করি। উদ্দীপকের সাথে কানেক্ট করার আগে প্রথমে তো আমরা এক বাক্যে এটা বললাম যে সামাজিক কোন অবস্থা উল্লেখ করতেছে। দ্বিতীয়ত আমরা যেটা বলবো সেটা হচ্ছে কেমন ছিল। আমরা জানি যে প্রাক ইসলামী যুগে, হ্যাঁ, নারীদের প্রতি চরম নির্যাতন করা হতো, তারা ছিল অবহেলিত, সমাজে তাদের কোনো অধিকার ছিল না, সমাজে তাদের কোনো অধিকার ছিল না। হ্যাঁ, যেমন একটা কি, তাদের প্রতি নির্যাতন করা হতো, হ্যাঁ, তাদেরকে মারধর করা হতো, কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এইসব কথা বলে তুমি এই যে এক প্যারা লেখলা, এই যে নারীদেরকে পণ্য সামগ্রী বর্ণনা করা হতো, এক লাইন লেখলা। দ্বিতীয় প্যারায় কি লিখতেছো? দ্বিতীয় প্যারায় তুমি এবার উদ্দীপকের সাথে প্রসঙ্গ টানবা, যে যেমন আমরা উদ্দীপকে দেখতে পাই রূপা তার স্বামীর দ্বারা নির্যাতিত, সে তার শ্বশুর বাড়ির অত্যাচারে নিষ্পেষিত, হ্যাঁ, তার কন্যাকেও তার স্বামী মারধর করে। তো এই যে মিসেস রূপার ঘটনা, তার মধ্যে আমরা সেই জাহিলি যুগের একটা প্রতিচ্ছবি দেখতে পাই। জাহিলি যুগের একটা প্রতিচ্ছবি আমরা রূপার মধ্যে দেখতে পাই, অর্থাৎ রূপা যেন সেই নারীদেরকেই প্রতিনিধিত্ব করছে। ঠিক আছে, তারপরে তুমি লাস্ট লাইনে আরেকবার করে মধ্য কথা বললা, যে মধ্যা কথা বলে এই উদ্দীপকের লাইনটা, হ্যাঁ, এই যে প্রশ্নের মধ্যে যে লাইনটা দিছে ওটাই আবার রিপিট করলা, যে অর্থাৎ মোদ্দা কথা আমরা বলতে পাই যে উদ্দীপকে মিসেস রূপার ঘটনার সাথে প্রাক ইসলামী আরবের নারীদের সামাজিক হতাশাজনক এবং নৈরাশ্যপূর্ণ অবস্থার দিকটি আমরা সাদৃশ্য পাই। এইভাবে তুমি প্রথম প্যারায় জাহিলি যুগের নারীদের অবস্থা বর্ণনা করবা, দ্বিতীয় প্যারায় উদ্দীপকের এই নারীর অবস্থা বর্ণনা করবা, যে উদ্দীপকের নারীও একই সমস্যা ফেস করতেছে। আচ্ছা, ঘয়ের মধ্যে কি বলছে? মিসেস নাজমা জাহানের চিন্তা চেতনায় নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ও আদর্শ প্রতিফলিত হয়েছে, বক্তব্যটি সমর্থন করো কি? উত্তরের পক্ষে যুক্তি দাও। দেখো, তোমাদের যদি প্রশ্নে দেখো তুমি কি মনে করো, তুমি কি সমর্থন করো কিনা, এই টাইপের কিওয়ার্ড যদি থাকে তাহলে প্রথমেই হ্যাঁ অথবা না, প্রথমে কি হ্যাঁ অথবা না দিয়ে অ্যান্সারটা দিতে হবে। অ্যান্সারটা কিভাবে দিবা? যে হ্যাঁ, উদ্দীপকে মিসেস নাজমা জাহানের চিন্তা চেতনার মধ্যে যে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে তার একটা নির্দেশনা আমরা মহানবীর জীবনেও দেখতে পাই। জি, হ্যাঁ দিয়ে একটা অ্যান্সার দিবা। তারপরে এই বক্তব্য এখানে তোমার 1 নাম্বার পেয়ে গেলা। এই যে হ্যাঁ দিয়ে অ্যান্সারটা দিছো, এর মধ্যে তুমি 1 নাম্বার কনফার্ম করে ফেললা। এইবার তুমি দ্বিতীয়তে পরের প্যারায় যাবা। পরের প্যারায় গিয়ে কি বলবা? পরের প্যারায় গিয়ে তুমি বলবা যে
মহানবী কিভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করছিলেন, হ্যাঁ তিনি নারীর প্রতি কেমন শ্রদ্ধাশীল ছিলেন, তিনি প্রতিষ্ঠা করছিলেন কেমন ভাবে, কেমন অ্যাপ্রোচ করছিলেন, সেটা তুমি বলবা। যেমন কি করলেন, তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন, হ্যাঁ তাদেরকে যে প্রাপ্য অধিকার, তাদের মধ্যে যে পিতার ভাগ, স্বামীদের যে ভাগ, তার অধিকার পাওয়ার কথা, তিনি তা তাদেরকে ফিরিয়ে দিলেন। তিনি কন্যা শিশু হত্যা নিষিদ্ধ করলেন, হ্যাঁ তিনি কন্যা শিশু হত্যা নিষিদ্ধ করলেন। তিনি তাদেরকে পুরুষের সমমর্যাদা দিলেন, পুরুষদের সমমর্যাদা দিলেন, জান্নাতে তাদের সহধর্মিণী হওয়ার সুবিধা দিলেন। এইভাবে তিনি নারীদের মর্যাদাটা সমাজে ফিরিয়ে আনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমাদের উপদেষ্টা হুজুর আমাদের সাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাই, যে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সেই প্রাচীন যুগে বা সেই জাহিলি যুগে কিভাবে নারীদের মর্যাদা তিনি ফিরিয়ে আনছিলেন। কোরআনের আয়াতের মাধ্যমে, তার হাদিসের বাণীর মাধ্যমে তিনি নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেন। তেমনি ভাবে, এবার পরের পারায় যাবা, তেমনি ভাবে আমরা মিসেস নাজমা জাহানের মধ্যেও এই চরিত্রটা আমরা মিসেস নাজমা জাহানের মধ্যেও দেখতে পাই। কেন? কারণ তার মধ্যে একটা মনোভাব আছে যে মিসেস নাজমাও সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় এবং তাদের মর্যাদা ফিরিয়ে আনতে চায়। এবং এর জন্য কি করছে? এর জন্য তিনি সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। ঠিক আছে, সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন, তিনি যে তখনকার সময় কি ছিল, যে একজন পুরুষ অনেকগুলা বিবাহ করতে পারতো, হ্যাঁ বিভিন্ন দাস দাসীদের মর্যাদা ছিল না, সেটা তিনি ফিরিয়ে আনেন। তাদেরকে আইন সংশোধন করেন, জাহিলি যুগের আইন সংশোধন করেন এবং তাদেরকে উত্তরাধিকারী হিসেবে উন্নীত করেন। এই যে সংশোধনটা, এই যে সংস্কারটা আমরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখতে পাই, তেমনি ভাবে মিসেস নাজমা বেগমের চিন্তা ভাবনা এবং চরিত্রের মধ্যেও আমরা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি তোমার যদি সৃজনশীল আসে প্রথম অধ্যায় থেকে জাহিলি যুগের পারবা। পরের টপিকটা দেখি। প্রথম অধ্যায় আমাদের পরের টপিক হচ্ছে আরবের উর্বর অঞ্চল। আরবের উর্বর অঞ্চল কেমন? আরবের তোমার উদ্দীপকে বলতে পারে বাংলাদেশের কথা। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, নদী বিধৌত এলাকা, প্রচুর পরিমাণে পলি জমে। প্রচুর পরিমাণে পলি জমার কারণে কি হইল, তিনি সেখানে অনেক ফসল জন্মায়। তো এইরকম একটা উর্বর অঞ্চল আরবের কোথায় ছিল? হ্যাঁ, এই তো বুখারী জিফারি সুন্দর বলছে যে বিদায় হজের মাধ্যমে তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, সুন্দর হয়েছে তোমারটা। সনদ, তারপরে যে মদিনা সনদেও কিন্তু তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা করছিলেন। তিনি মদিনা সনদ, বিদায় হজ, এগুলোর কথা তোমরা উল্লেখ করতে পারো। তো এইভাবে তোমার একটা অঞ্চলের কথা বললো, একটা দেশের কথা বললো যেটা খুবই সমৃদ্ধশালী। এখন সেই সমৃদ্ধশালী অঞ্চলটা আরবের কোথায় ছিল? আরবের পুরোটাই কিন্তু উর্বর ছিল না, তাই না? আরবের পুরোটাই কিন্তু উর্বর বা একেবারে ফসলযোগ্য এরকম ছিল না। কিছু একটা অঞ্চল ছিল, একটা আংশিক অঞ্চল। সেই অঞ্চলটা কোথায়? সেই অঞ্চলটা হচ্ছে হেজাজ ও দক্ষিণ আরব। হেজাজ ও দক্ষিণ আরব। এই দক্ষিণ আরবের মধ্যে কি কি আছে? দক্ষিণ আরবের মধ্যে তোমরা স্পেসিফিকলি উল্লেখ করবা, লেখো, নামগুলো লেখো, নোট ডাউন করো। কি কি আছে? ইয়েমেন আছে, ওমান আছে, হাজরামাউত আছে, তাহলে আমরা কি কি দেখলাম, যে এই দক্ষিণ আরবের মধ্যে কয়েকটা অঞ্চল আছে। এখন তোমাকে প্রশ্ন দিল, ঠিক আছে, এইবার তুমি প্রথমে বলবা যে উক্ত অঞ্চলের সাথে প্রাচীন আরবের হেজাজ এবং দক্ষিণ আরবের সাদৃশ্য রয়েছে। কেমন সাদৃশ্য রয়েছে? আমরা দেখি যে প্রাচীন আরবে উত্তরাঞ্চল মরুভূমিময় ছিল, কিন্তু দক্ষিণ আরব ছিল উর্বর এবং সুজলা সুফলা। সেখানে প্রচুর পরিমাণে খেজুর উৎপন্ন হতো, গম ধান উৎপন্ন হতো। যেহেতু দক্ষিণ অঞ্চল হচ্ছে তোমার সমুদ্রের কাছাকাছি, হ্যাঁ দক্ষিণ ভারত মহাসাগরের কাছাকাছি ছিল, তো এই কারণে সেখানে অনেকগুলো নদীও ছিল। তাই ওই অঞ্চলে প্রচুর পরিমাণ ফসল শস্য উৎপন্ন হতো, যার একটা চিত্র আমরা উদ্দীপকের অমুক অঞ্চলের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, এখন তোমাদেরকে প্রশ্ন রইল, কয়ের প্রশ্ন, ইয়েমেন শব্দের অর্থ কি বলো? এটা কিন্তু তোমার কয়ের মধ্যে আসে। ইয়েমেন শব্দের অর্থ কি? সানা ও মদিনা উর্বর ভূমি, এখানে চাষ করা যেত। হ্যাঁ, সানা ও মদিনা পাশাপাশি আরো কয়েকটা অঞ্চলের নাম বলছি আমি, সেগুলো লিখবা। ইয়েমেন, হ্যাঁ ইয়েমেন, ওমান, হাজরামাউত, এই সবগুলো অঞ্চল কি ছিল? উর্বর ভূমি ছিল। বলো ইয়েমেন শব্দের অর্থ কি?
হ্যাঁ, সানা হচ্ছে ইয়েমেনের রাজধানী। দেখি, বলো বলো। ওমান, ইয়েমেন, হাজরামাউত, হ্যাঁ যাইছেন লেগে দিছে। এই অঞ্চলগুলো কোথায়? ওমান, ইয়েমেন, হাজরামাউত, এই অঞ্চলগুলো হচ্ছে দক্ষিণ আরবে। ঠিক আছে, দক্ষিণ আরব ও হেজাজ। হেজাজের মধ্যে কি কি আছে? হেজাজের মধ্যে আছে তায়েফ, মক্কা, মদিনা। আর দক্ষিণ আরবের মধ্যে কি কি আছে? দক্ষিণ আরবের মধ্যে আছে ইয়েমেন, ওমান, হাজরামাউত। এই কয়েকটা অঞ্চলের নাম তুমি উল্লেখ করবা যখন তোমার বলবে যে উর্বর ও সমৃদ্ধশালী অঞ্চল কোনগুলা ছিল। সৃজনশীলে যখন প্রশ্ন করবে তখন এটা বলবা। এই তো ফার্স্ট অ্যান্সার পাইছি, কি দিছে তাও ভুল। ইয়েমেন শব্দের অর্থ নাকি শান্তিনগর। বলো কি বলবো রে? ইয়েমেন শব্দটা কি শান্তিনগর? ইয়েমেন শব্দের অর্থ শান্তিনগর না। আচ্ছা, আমরা তাহলে বলে দেই, ইয়েমেন হচ্ছে কি সুখী আরব। সুখী আরব বলা হয় ইয়েমেনকে। হ্যাঁ, এই তো তানিশা অ্যান্সার দিছে, সুখ বা সৌভাগ্য। কেন সৌভাগ্য? কেননা ওই অঞ্চলটা খুবই উর্বর ছিল এবং সেখানে প্রচুর পরিমাণ ফসল জন্মাতো। আচ্ছা, তারপরে সভ্যতা থেকে তোমাদের একটা প্রশ্ন আসে, বাট সভ্যতাটা আমি বলবো লেস ইম্পর্টেন্ট। কি বলতেছি বুঝে নাও, সভ্যতাটা লেস ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায় থেকে তোমাদের যদি কোয়েশ্চেন আসে তাহলে ফার্স্টলি তো আসবে তোমার ওই যে জাহিলি যুগের সামাজিক রাজনৈতিক অবস্থা থেকে, সেখান থেকে তোমার দুইটা কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, দুইটা আসতে পারে, একটা তো আসবেই, দুইটাও আসতে পারে। আর আরেকটা আসবে তোমার এই অঞ্চল থেকে, হ্যাঁ কোন একটা উর্বর অঞ্চল থেকে তোমার আসতে পারে। আর সভ্যতা থেকে মিশরীয় সভ্যতা এবং গ্রিক সভ্যতা, এই দুইটা সভ্যতা তোমরা পড়বা। বইয়ের আর কিচ্ছু পড়ার দরকার নাই, জাস্ট মিশরীয় পড়বা আর গ্রিক পড়বা। এবং এই দুইটার মধ্যে যদি আমি তোমাদেরকে পড়া কমাইতে চাই তাহলে বলবো তোমরা মিশরীয়টা গুরুত্ব দিয়ে বেশি পড়বা। ঠিক আছে, যদিও 2020 সালে পরে এই টপিক থেকে কোশ্চেন আসে নাই, কিন্তু তোমরা মিশরীয় সভ্যতাটা গুরুত্ব দিয়ে পড়বা। এখন উদ্দীপকে একটা সভ্যতার কথা বললো, উদ্দীপকে একটা সভ্যতার কথা বললো, এখন সেটা কোন সভ্যতা সেটা তুমি কিভাবে জানবা? এই যে অদ্ভুত নামের বিআই, তোমার পিডিএফ এ এত প্যারা কেন? তুমি ক্লাস করো না? ক্লাস করো, তারপরে পিডিএফ দিলে দিব, নাইলে নাই। আচ্ছা, এখন মিশরীয় সভ্যতার কথা বলতেছে নাকি গ্রিক সভ্যতার কথা বলতেছে? কারণ তোমার উদ্দীপকে বলা থাকে যে অমুক সভ্যতার সাথে প্রাচীন কোন সভ্যতার মিল পাও। উদ্দীপকে বর্ণিত দেশের সাথে, উদ্দীপকে বর্ণিত অঞ্চলের সাথে প্রাচীন কোন সভ্যতার মিল পাওয়া যায়। একটা কিওয়ার্ড বলে দিতেছি, মনে রাখবা, লেখবা, এখন লেখবা তোমরা। মিশরীয় সমান সমান নদী, গ্রিক সমান সমান জ্ঞান বিজ্ঞান, এটা লেখো তোমরা কমেন্টে। মিশরীয় সমান সমান নদী, গ্রিক সমান সমান কি জ্ঞান বিজ্ঞান। আনাস বলতেছো মেসোপটেমিয়া, মেসোপটেমিয়ার কথা আমি বলছি তোমাকে। তোমাকে পড়া কমাই দিতেছি আর তুমি বাড়াইতেছো আরো। মেসোপটেমিয়া এত দরকার না, আমরা শুধু মিশরীয় সভ্যতা আর গ্রিক সভ্যতা পড়বো। এখন হ্যাঁ লেখো তোমরা এটা, মিশরীয় সমান সমান নদী, গ্রিক সমান সমান জ্ঞান বিজ্ঞান। যদি দেখো, ভালো করে শোনো, যদি দেখো উদ্দীপকে তোমার কোন একটা নদীর কথা বলতেছে, একটা অঞ্চলের কথা বলতেছে যে অঞ্চলটা নদীর কারণে সমৃদ্ধশালী হয়েছে, নদীর কারণে সেখানে প্রচুর পরিমাণ উন্নয়ন হয়েছে, অগ্রগতি হয়েছে, তাহলে বুঝবে এটা মিশরীয় সভ্যতার কথা বলতেছে। ঠিক আছে। আর যদি দেখো উদ্দীপকে বলতেছে কোন একটা গোষ্ঠীর কথা যারা জ্ঞান বিজ্ঞানে বিশেষ অবদান রাখছে, কোন একটা দেশ জ্ঞান বিজ্ঞানে প্রচুর অবদান রাখছে, আবিষ্কার করছে, তাহলে কার কথা বলতেছে? তাহলে গ্রিক সভ্যতার কথা বলতেছে। হ্যাঁ, এটা জাহিসা সুন্দর করে বলছে। নদী বুঝালে, যদি তুমি সৃজনশীলে দেখো উদ্দীপকে যদি দেখো কোন একটা নদীর কথা বলতেছে, যে সিন্ধু সভ্যতার কথা বললো, হ্যাঁ যেমন সিন্ধু সভ্যতা নদীর কারণে সমৃদ্ধশালী হয়, তারা এই নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে, তাহলে বুঝে যাবে কি তোমাকে মিশরীয় সভ্যতার কথা বলতেছে। আর যদি দেখো জ্ঞান বিজ্ঞানের কথা বলতেছে তাহলে বুঝবে গ্রিক সভ্যতার কথা বলতেছে। আর আরেকটা সভ্যতা আছে যেটা তোমার বইয়ে আছে, বাট আমি বলবো লেস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রোমান সভ্যতা। যদি দেখো ইন এনি কেস, যদি দেখো তোমার উদ্দীপকে আইনের কথা বলতেছে, আইন, কনস্টিটিউশন, তার কথা যদি বলে তাহলে বুঝে যাবা কি রোমান সভ্যতার কথা বলতেছে। বাট রোমান সভ্যতা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ না, তাই আমরা এটা উল্লেখ করলাম না। আচ্ছা, এবার আমরা বুঝে গেলাম এটা মিশরীয়দের কথা বলতেছে। এবার আমরা সৃজনশীলে কি লিখবো? সৃজনশীলে আমরা কি লিখবো? সৃজনশীলে কি লিখবো? সৃজনশীলে লিখবো যে আমরা জানি যে মিশরীয় সভ্যতা নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠে।
এবং এই নীল নদীর পানি নিয়ন্ত্রণ করার জন্য তারা সেচ পদ্ধতি, বাঁধ তৈরি করে, পয় নিষ্কাশন ব্যবস্থা তৈরি করে, পানিকে কাজে লাগিয়ে তারা সেখান থেকে মৎস্য মৎস্য আহরণ করত, কৃষি কাজে ক্ষেত্র আহরণ করত। তো এইভাবে মিশরীয় সভ্যতাটা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং নদীকে কেন্দ্র করে তারা বিকাশ লাভ করে। তেমনি ভাবে আমরা উদ্দীপকে মনে করো যেই অঞ্চলের কথা বলা আছে, তেমনি ভাবে আমরা এমন একটা উদ্দীপকের এই অঞ্চলের সাথে আমরা কি সেই মিশরীয় সভ্যতায় মিল পাইতেছি, কেননা তারাও এই নদীকে কেন্দ্র করেই এই বিভিন্ন ভাবে উন্নয়ন করতেছে, মনে করো ব্যবসা বাণিজ্যের কথা বলতেছে, এইভাবে তারা নদীকে কেন্দ্র করে গড়ে উঠছে। অপরদিকে গ্রিক সভ্যতা কি করছে? গ্রিক সভ্যতা অবদান রাখছে জ্ঞান বিজ্ঞানে। জ্ঞান বিজ্ঞানে কেমন? তাদের সময় আমরা জানি কি, তাদের সময় গ্রিকদের সময় প্রথম পৃথিবী পরিমাপ হয়, সূর্য থেকে পৃথিবী দূরে, হ্যাঁ, বা সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, এগুলা কিন্তু প্রথম এই গ্রিক সভ্যতার লোকেরা আবিষ্কার করে, তাই না? তারপরে মনে করো একটা সৃজনশীল কিন্তু তোমাদের আসছিল, যে বিশ্বে যে সৃজনশীলটা আসছিল, ওইটা আসছিল তোমার আব্বাসীয় সভ্যতাকে কেন্দ্র করে, বা আব্বাসীয় যে রাজবংশ। তো এই আব্বাসীয়রা কিন্তু তোমার জ্ঞান বিজ্ঞানে অনেক অবদান রাখছে, হ্যাঁ। তো এই আব্বাসীয়রা যে জ্ঞান বিজ্ঞানে অবদান রাখছে, ঠিক তেমনি ভাবে আর অন্য কোন সভ্যতা জ্ঞান বিজ্ঞানের অবদান রাখছে? তখন সেখানে বলতেছে হ্যাঁ, গ্রিক সভ্যতারা জ্ঞান বিজ্ঞান অবদান রাখছে। আমরা জানি কি, গ্রিক সভ্যতার কয়েকজন পপুলার ব্যক্তি হচ্ছে অ্যারিস্টটল ছিল, প্লেটো ছিল, আর কে ছিল, সক্রেটিস ছিল, পিথাগোরাস ছিল, যারা কি রাষ্ট্রবিজ্ঞান জন্ম দিছে, যারা গণিতের জন্ম দিছে, যারা কি বলে ফিলোসফি দর্শনের জন্ম দিছে। এইরকম বিভিন্ন শাস্ত্রে আমরা তাদের অবদান দেখতে পাই। ঠিক তেমনি ভাবে উদ্দীপকের অমুক গোত্র বা অমুক জাতিটাও জ্ঞান বিজ্ঞানে অবদান রাখে। ঠিক আছে, কথা ক্লিয়ার? আশা করি এই দুইটা সভ্যতার বাইরে তোমাদের আসবে না। আচ্ছা, তারপরে যাই পরেরটা হচ্ছে প্রথম অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত সমাজ কল্যাণমূলক সংগঠন হিলফুল ফুজলের উদ্দেশ্য। আচ্ছা, হিলফুল ফুজলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে আলেকজান্ডার, পিথাগোরাস, কয়েকজনের নাম উল্লেখ করবা, ঠিক আছে? এগুলা তোমার এই যে আলেকজান্ডার, পিথাগোরাস এক্সাম্পল দিয়ে বলবা, যে আমরা দেখি যে গ্রিক সভ্যতায় কয়েকজন এরকম জ্ঞানী ব্যক্তি ছিল যারা জ্ঞান বিজ্ঞানে অবদান রাখে, তাদের মতে এরাও একজন। রোমান সভ্যতা বোঝানোর দরকার তো নাই, তোমার কালকে পরীক্ষার জন্য যা যা দরকার তাই লিখবা। তারপর যদি তোমাকে স্পেসিফিকলি বলতে চাই, যদি দেখো উদ্দীপকে আইনের কথা বলতেছে, আইনের কথা বলতেছে, তাহলে বুঝবে এটা রোমান সভ্যতার কথা বলতেছে। কেননা রোমানদের সবচেয়ে বড় অবদানটা ছিল কি, আইনের ক্ষেত্রে। তারাই বিভিন্ন নীতিমালা তৈরি করে, গরিবদের অধিকার ফিরিয়ে দেয়, সিনেট তৈরি করে। এই যে বর্তমানে আমরা সংসদ দেখি, সংসদ ব্যবস্থা, এটা কিন্তু তোমার রোমানদের থেকেই আসলো, ঠিক আছে? আচ্ছা, এটা তুমি উল্লেখ করতে পারো। এবার আমরা এই কোয়েশ্চেনে আসি, হিলফুল ফুজল থেকে যে দেখো 17, 18, 19 সালে কিন্তু কোয়েশ্চেন আসছে। হিলফুল ফুজলটা কেমন? হিলফুল ফুজল তোমার উদ্দীপকে বলতে পারে মোহাম্মদ জাহিদুল ইসলাম, তোমাদের জাহিদ স্যার মনে করো একটা সংগঠন প্রতিষ্ঠা করলো। এই সংগঠনের মাধ্যমে তিনি কি করতেছেন? তিনি গরিব দুঃখীদের অধিকার ফিরানোর চেষ্টা করছেন, তিনি সমাজের অসহায় দুস্থ মানুষের সাহায্যের চেষ্টা করতেছেন। তিনি এই সংঘ প্রতিষ্ঠা করে তিনি তার ক্লাসের মধ্যে বিভিন্ন ঝগড়া, মারামারি, দ্বন্দ্ব নিরসন করতেছেন। তো এই যে মোহাম্মদ জাহিদুল ইসলামের তৈরিকৃত একটা প্রতিষ্ঠান, তার সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন ঘটনার সাদৃশ্য পাই? তখন আমরা হিলফুল ফুজলের সাদৃশ্য পাই। এবার তুমি কি কি বলবা? হিলফুল ফুজলের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো ছিল, সেগুলো কি তোমাদের মুখস্থ আছে? হ্যাঁ, আমি কিন্তু আগে তোমার দাখিলের আলিমের কাছে কিন্তু কয়েকবার বলছিলাম যে হিলফুল ফুজলের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো, সেগুলো মুখস্থ করে ফেলার জন্য। হিলফুল ফুজলের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি কি ছিল? তোমার বিদেশি বণিকদের জানমালের নিরাপত্তা দেওয়া, গোত্রগুলোর মধ্যে সদ্ভাব তৈরি করা, যুদ্ধ বিগ্রহ বন্ধ করা, অত্যাচারীকে বাধা দেওয়া এবং অত্যাচারিতকে সাহায্য করা। হ্যাঁ, এই যে 4-5টা তোমার উদ্দেশ্য ছিল, সেগুলা তুমি সৃজনশীলে বলবা, ঠিক আছে? হিলফুল ফুজল নামক একটা শান্তি সংঘ, যার উদ্দেশ্যগুলো কি ছিল সেটা তুমি সৃজনশীলে বলবা। বলার পরে দেন পরের প্যারায় গিয়ে তুমি উদ্দীপকের যে সংঘটা, উদ্দীপকের মনে করো জাহিদুল ইসলাম প্রতিষ্ঠিত সংগঠনের নাম কি দেওয়া যায়? এই মনে করো একটা দিল জাহিদ স্যার, হ্যাঁ। তো
তো এইরকম সঙ্গের সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজলের সন্ধান পাই। সাকিব বলতেছে লিখন পদ্ধতি চালু করে কোন সভ্যতা? মিশরীয়রা প্রথম লিখন পদ্ধতি চালু করে, ঠিক আছে? মিশরীয়রা প্রথম লিখন পদ্ধতির বিকাশ ঘটায়। তাদের এই যে লিখন পদ্ধতির নাম কি ছিল? হায়ারোগ্লিফিক। তারপরে যে আরেকটা ছিল না, ওই যে ক্যালেডীয় সভ্যতা একটা করছিল, এগুলো কিন্তু তোমাদের যে ক খ এর জন্য আসে। হ্যাঁ, এই যে তোমরা বলতেছো তোমাদের মুখস্থ আছে, ঠিক আছে? মুখস্থ থাকলে লাভটা কি হবে? তোমার ওই যে উদ্দেশ্যগুলো ওটার সাথে তুমি উদ্দীপকে মিল দিয়ে পড়তে পারবা। আচ্ছা, এই অধ্যায় থেকে তাহলে আরেকটা কোশ্চেন কি আসতে পারে, সেটা হচ্ছে কুরাইশদের অত্যাচার অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত। ওকে সবগুলো দিয়ে দিছে। নিঃস্ব অসহায়দের সেবা। এই তোমার এই নাম বলো। হ্যাঁ, তোমার এই অদ্ভুত নাম আমি বাসায় এত মানুষের সামনে কেমনে বলি? হ্যাঁ, তোমার নাম বলো, তোমার রিয়েল নাম কি ওটা বলো। আচ্ছা, হিজরতের ঘটনাটা আমরা দেখবো। হিজরতের ঘটনার সাথে সৃজনশীলটা কেমন আসতে পারে, আমি কিন্তু তোমাদের সৃজনশীলটা কেমন আসতে পারে তার সাথে মিল দিয়ে বলতেছি। মনে করো কোনো একটা ব্যক্তি, মনে করো এই যে কার নাম প্রথমে বললো, বেলাল। মনে করো বেলাল সাহেব একটা এলাকায় ভালো কাজ করতে আসছে। তিনি এলাকার মানুষের ভালো চান, তিনি এলাকার মানুষের উন্নয়নে করতে চান, কিন্তু তিনি উন্নয়ন কাজ করতে গিয়ে কিছু বাধার সম্মুখীন হলেন। এলাকার কিছু হিংসুটে লোক, এলাকার কিছু নেতা নেতা টাইপের লোক বেলাল সাহেবকে তার কাজ করতে দিতেছে না। তাই বেলাল সাহেব আশাহত হয়ে, মন ক্ষুণ্ণ হয়ে কি করলেন, তিনি ওই এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে গেলেন। সেখানে গিয়ে তিনি তার কাজ প্রচার শুরু করলেন এবং সেখানে ভালো একটা সফলতা পেলেন। তাহলে বেলাল সাহেবের এই ঘটনার সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন ঘটনার মিল পাই? মাইনুদ্দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাইনুদ্দিন সুন্দর নাম দিবা। হ্যাঁ, এসব আলতু ফালতু নাম যেন ফেসবুকে খুবই বাজে দেখায়, বুঝলা? তোমাদের যে অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে রাখো, এটা তোমার না পারি প্রনাউন্স করা যায়, মানুষের সামনে না উল্লেখ করা যায়। সুন্দর নাম দিবা। তোমাদের এত সুন্দর একটা নাম মাইনুদ্দিন, অথচ তুমি ফেসবুকে দিয়ে রাখছো, কি এটা? আচ্ছা, তাহলে কি বলতেছি আমরা, যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি যখন মক্কায় প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন, দিনে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষদেরকে ধর্মের পথে আল্লাহর দিকে আহ্বান করলেন, তখন কাফের বা মুশরিকরা তার উপর অকথ্য নির্যাতন শুরু করে। এবং এই নির্যাতনের অতিষ্ঠ হয়ে বা আল্লাহ তাআলার নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন, ঠিক আছে? এই হিজরতের সাথে আমরা উদ্দীপকের বেলাল সাহেবের ঘটনার সাদৃশ্য খুঁজে পাই। তারপরে উদ্দীপকের ফলাফল কি ছিল বা গুরুত্বটা কি? আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মদিনায় একটা রাষ্ট্রে রূপান্তর হয়। মদিনায় যে গোত্রগুলো ছিল তাদের মধ্যে একটা সম্প্রীতি, একটা সদ্ভাব তৈরি হয়, ঠিক আছে? তেমনি ভাবে আমরা দেখি বেলাল সাহেবও কি করলেন, বেলাল সাহেব যে নতুন অঞ্চলে গেলেন, সেখানে যাওয়ার পর তিনি সফলতা অর্জন করলেন। অর্থাৎ তার যে ভালো কাজ মানুষের নিকট পৌঁছানোর যে তার যে মোটিভটা ছিল, সেটা তিনি নতুন অঞ্চলে গিয়ে প্রতিষ্ঠা করতে পারলেন, ঠিক আছে? এই হচ্ছে তোমার হিজরতের ঘটনা এবং কারণ। এই দুইটা টপিক থেকে তোমার, এই দুইটা টপিকের বাইরে তোমার আর আসার সম্ভাবনা নেই। এই হচ্ছে তোমার প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় থেকে আর কোনো ডাউট বা কনফিউশন আসে বলো? আচ্ছা, তোমার নাম তন্নি ইসলাম বুঝলাম, বাট আমি জাস্ট প্রথমে বেলাল সামনে পড়ে তো এই কারণে এক্সাম্পল হিসেবে নিলাম। আচ্ছা, আমরা তাহলে একটা সৃজনশীল এক্সাম্পল দেখি। দুর্নীতিতে ভরে গেছে সিয়েরা লিওন। লুটতারাজ, খুন, ধর্ষণ ইত্যাদিতে শীর্ষে উঠে গেছে দেশটি। হাম্মাম মিনহাজ বিন কাদির নামের এক ব্যক্তি এই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। অর্থাৎ এই যে কি হাম্মাম মিনহাজ ভালো কাজ করতে আসছে, তিনি এর থেকে উত্তরণের জন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদেরকে নিয়ে একটি সমিতি গঠন করেন। তাদের প্রচেষ্টায় সমাজের অরাজকতা দূর হয় এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। এই যে দেখো কিওয়ার্ডটা কোথায়, এই যে সমিতি গঠন করছে, সমিতি গঠন করছে অর্থাৎ কোন একটা দল গঠন করছে। এখন বলো, এই দল গঠন করার সাথে, এই সমিতি গঠন করার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন ঘটনার মিল আছে? দ্রুত বলো। এই যে হাম্মাম মিনহাজ, হ্যাঁ, মিনহাজ একটা সমিতি গঠন করলো সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য, এইটার সাথে মহানবীর জীবনের কোন ঘটনার মিল আছে? এক বাক্যে বলবা, দ্রুত বলো, দ্রুত দ্রুত। হ্যাঁ, হিলফুল ফুজল। আনাস বলতেছে হিলফুল ফুজল।
হ্যাঁ এটা সবাই অ্যান্সার দিতেছে। আতিফা অ্যান্সার দিছে ইলফুল ফুজল, সাইফুল ইসলাম অ্যান্সার দিছে ইলফুল ফুজল, মাসুদ রানা অ্যান্সার দিছে ইলফুল ফুজল, রুহানি অ্যান্সার দিছে ইলফুল ফুজল, লাভলি অ্যান্সার দিছে ইলফুল ফুজল। হ্যাঁ আমরা তাহলে প্রথম বাক্যে কি বলবো? আমরা তাহলে প্রথম বাক্যে বলবো যে উদ্দীপকের হাম্মাম মিনহাজ বিন কাদিরের সমিতি প্রতিষ্ঠার সাথে আমরা মহানবীর জীবনের হিলফুল ফুজল সংঘ প্রতিষ্ঠার সাদৃশ্য পাই, অর্থাৎ মিল পাই। এই যে কথাটা বললো না, 1 নাম্বার তোমার এখানে চলে আসছে। তোমার এখানে যদি 3 নাম্বারের কোশ্চেন হয়, 3 নাম্বারের 1 নাম্বার তোমার এই একটা কথার মধ্যে চলে আসছে যে মহানবীর জীবনের হিলফুল ফুজলের সাথে আমরা মিল পাই। এবার তুমি মিলটা তুমি উদ্দীপকে বলবা যে মিলটা কেমন কেমন। মিলটা হচ্ছে যেমন হাম্মাম বিন কাজির যে সমাজে একটা সমাজে কি এই যে খুন ধর্ষণ ইত্যাদি এগুলো বন্ধ করার জন্য তিনি যে উদ্যোগ গ্রহণ করেন, তিনি সমাজে কি উদ্যোগটা গ্রহণ করলেন? বিভিন্ন পেশা তার সমবয়সী তরুণদেরকে নিয়ে একটা সমিতি গঠন করেন এবং অরাজকতা দূর করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটা কাজ করেন। তেমনি ভাবে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন কুরাইশদের মধ্যে, যখন মক্কার মধ্যে অরাজকতার পরিমাণ বৃদ্ধি পেল, তখন তিনি সমমনা কয়েকজন যুবকদেরকে নিয়ে একটি সংঘ হিলফুল ফুজল প্রতিষ্ঠা করেন এবং সমাজে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন। ঠিক আছে? আচ্ছা, এরপরে পরের ঘটনাটা দেখি। উদ্দীপকের সমিতির কার্যক্রম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডের অনুরূপ বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে মিনহাজ বিন কাদি তার যে কাজকর্ম, তার কাজকর্মের সাথে তোমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম মিলেছে কিনা। আত্মপীড়িত অর্থ কি? অর্থ হচ্ছে তোমার দুঃখ কষ্টে জর্জরিত। ঠিক আছে? আত্মপীড়িত, দুঃখ কষ্টে জর্জরিত ব্যক্তি, অর্থাৎ যে খুবই নির্যাতিত নিপীড়িত, এই কারণে সে আত্মপীড়িত। আচ্ছা হ্যাঁ, এখন উদ্দীপকের সমিত কার্যক্রম কিভাবে? উদ্দীপকে আমরা দেখতে পাই মহানবী উদ্দীপকের হাম্মাম বিন মিনহাজের প্রথম লাইনটা কি বলবা? প্রথম লাইনটা বলবা হাম্মাম বিন মিনহাজের কর্মকাণ্ড মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডের অনুরূপ। এক কথা শেষ। ঠিক আছে? মিনহাজের কর্মকাণ্ড মহানবীর কর্মকাণ্ডের অনুরূপ। এইবার আমরা বিশ্লেষণ করব কেমন। আমরা জানি মোহাম্মদ ওই সেম ঘটনা সেম কথাই। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যখন তিনি হিলফুল ফুজল যখন তিনি হারবুল ফুজ্জারের ভয়াবহতা দেখলেন, যখন তিনি দেখলেন হারবুল ফুজ্জারে এত মানুষ নিহত হচ্ছে, চারিদিকে এত হানাহানি, এত মারামারি, এত অরাজকতা, তা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে তিনি একটি সংঘ প্রতিষ্ঠা করেন এবং সমাজে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন। ঠিক আছে? সমাজে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন। তেমনি ভাবে আমরা দেখি হাম্মাম বিন মিনহাজও তার এলাকায় এরকম একটা সমিতি প্রতিষ্ঠা করেন এবং তার এই সমিতির মাধ্যমে তিনি সমাজে একটা কি পজিটিভ চেঞ্জ, হ্যাঁ ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন। ঠিক আছে? এইবার তোমাদের জন্য আরেকটা টাস্ক। এখন যদি মনে করো আমি সৃজনশীলটা একটু পাল্টাই দিলাম, আমি বললাম এতটুকু দুর্নীতিতে ভরে গেছে সিরিয়ালিয়ন, লুটতরাজ খুন দশা ইত্যাদিতে ভরে গেছে দেশটি। হাম্মাম বিন মিনহাজ বিন কাদির নামে এক ব্যক্তি এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। তিনি এ থেকে উত্তরণের জন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের একটি সমিতি গঠন করেন, কিন্তু লোকেরা তার কথায় সাড়া দেয়নি। লোকেরা তার কথা সাড়া দেয়নি, বরং হাম্মাম বিন মিনহাজ একটা ভালো উদ্যোগ নিলেন, তার সমালোচনা করে এবং তাকে উল্টা আরো অত্যাচার শুরু করে। ঠিক আছে? অত্যাচার শুরু করে। এই কারণে হাম্মাম বিন মিনহাজ খুবই ব্যথিত হলেন এবং দেশ থেকে চলে গেলেন। কথাটা বুঝো? হ্যাঁ আমি একটু পাল্টা দিলাম, যদিও ঘটনা এরকম না। মনে করো আমি বললাম যে হাম্মাম বিন মিনহাজ এরকম একটা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছিলেন, সমাজ থেকে অরাজকতা দূর করতে চাইছিলেন, কিন্তু লোকেরা হাম্মামের কথা বুঝলো না, তাকেই উল্টা আরো অপমান অপদস্থ করে দেশ থেকে বের করে দিছে। তাহলে এই যে হাম্মামের দেশ থেকে চলে যাওয়া, এই ঘটনার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন ঘটনার মিল আছে বলো? হ্যাঁ এবার বলো। এই যে ঘটনাটা, এই যে মিনহাজ রে বের করে দিলেন, তার সাথে কোন ঘটনার মিল আছে? ব্যথিত অর্থ কি? ব্যথিত হচ্ছে তোমার মন কষ্ট পাওয়া। ঠিক আছে? ব্যথিত হওয়া, মন কষ্ট পাওয়া। তাইফের কথা কোথা থেকে আসছে এখানে? হ্যাঁ হিজরতের ঘটনার সাথে মিল আছে। হিজরত অর্থাৎ আমরা দেখছি হাম্মাম বিন মিনহাজ সমাজে ভালো করতে গেছিল, কিন্তু তাকে কেউ পাত্তা দেয় নাই, উল্টা তাকে আরো নির্যাতন নিপীড়ন করে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করছে। তাহলে এই ঘটনার সাথে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের হিজরতের ঘটনা মিল পাই। এই তো তোমরা সবাই পারো, হ্যাঁ তোমরা ধরতে পারছো। আশা করি কালকে এক্সামে আসলেও তোমরা লিখতে পারবা। দ্বিতীয় অধ্যায় চলে যাই আমরা তাহলে। হ্যাঁ দ্বিতীয় অধ্যায়ে আমরা কি কি দেখবো? দ্বিতীয় অধ্যায়ে আছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবন। প্রথমেই আসবে মদিনা সনদ। মদিনা সনদ খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ এবারের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ মদিনা জীবন।
মদিনা সনদ এর প্রয়োজনীয়তা কি ছিল, এর গুরুত্বপূর্ণ ধারা ও গুরুত্বগুলো কি ছিল। ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। সৃজনশীলটা কেমন আসবে আমরা ওটা দেখি। সৃজনশীলটা কেমন আসবে? সৃজনশীলটা আসবে কোন একটা দেশে এরকম বিশৃঙ্খল অবস্থা চলতেছে, সেই সমস্যা সমাধানের জন্য ওরা কি করলো, একটা চুক্তি করলো বা ওরা একটা সংবিধান প্রণয়ন করলো। যদি দেখো সৃজনশীলের সংবিধানের কথা বলতেছে, আবার একটা টিপস দিয়ে দিতেছি তোমাদেরকে, যদি দেখো সৃজনশীলের মধ্যে কোন সংবিধানের কথা বলতেছে, কোন একটা ধারার কথা বলতেছে, তাহলে বুঝবে মদিনা সনদ। আর যদি দেখো তোমার উদ্দীপকের চুক্তির কথা বলতেছে, চুক্তির কথা বলতেছে, তাহলে বুঝবা হুদায়বিয়া সন্ধি। কি বলছি বুঝলা? যদি দেখো উদ্দীপকের সংবিধান বলতেছে, সংবিধান, হ্যাঁ সংবিধান, আইন, সংবিধান প্রণয়ন করছে, আইন প্রণয়ন করছে, তাহলে বুঝবা কি মদিনা সনদ। আর যদি দেখো চুক্তির কথা বলতেছে, কোন একটা শান্তি চুক্তি হয়েছে, হ্যাঁ কারোর মধ্যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব নিরসনে শান্তি চুক্তি হয়েছে, তাহলে বুঝবা হুদায়বিয়া সন্ধির কথা বলতেছে। ঠিক আছে, এবার আমরা গুরুত্ব দেখি। হুদায়বিয়া মদিনা সনদের গুরুত্ব কি ছিল? মদিনা সনদের গুরুত্ব ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, তখন তিনি দেখলেন যে মদিনার যে জনগোষ্ঠী তারা বিভিন্ন গোত্রে বিভক্ত। হ্যাঁ, তাদের মধ্যে যুদ্ধ চলতেছিল, তখন বুয়াসের যুদ্ধ, চলতেছিল দীর্ঘদিন ধরে, এবং তারা একটা মীমাংসার পথ খুঁজতেছিল। অপরদিকে আরেকটা কাহিনী কি? অপরদিকে আরেকটা কাহিনী হচ্ছে, এই যে হিজরত করলো মুজাহিদরা, এই মুজাহিদদের সাথে আনসারদের একটা ভালো সম্পর্ক, একটা ভ্রাতৃত্ব তৈরি করার জন্য একটা সংবিধানের প্রয়োজন ছিল, এবং এরই পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংবিধান প্রণয়ন করেন, যা পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, এবং তা আরবের ম্যাগনা কার্টা নামে পরিচিত। এবং সেটা কোনটা? সেটা হচ্ছে মদিনা সনদ। আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু লেখা নাই তোমার পিডিএফে, ঠিক আছে? তোমার যারা পিডিএফ করতেছো, পিডিএফে এসব কথা লেখা আছে? পিডিএফে শুধু তুমি শুধু টপিক দেখলা, এই টপিক তো আমি কালকে রাতে তোমাকে সাজেশনে দিয়ে দিছি, তাই না? তোমার যদি শুধু পিডিএফ লাগে, তুমি তো কালকে রাতে এই সাজেশনই পড়তে পারো। ক্লাসে আসছো কেন তাহলে? ক্লাসে তুমি জানবা যে আমি কিভাবে লেখার কথা বলতেছি, মদিনা সনদটা কেন লিখবা, কিভাবে লিখবা, এটাই লিখবা। যে তুমি না, মদিনা সনদের ধারা তোমার মুখস্থ করতে হবে না, মদিনা সনদের কোনো ধারায় তোমার মুখস্থ করা লাগবে না। তুমি জাস্ট এটা বলবা যে এই ধারার প্রভাবটা কি ছিল। যেমন আমরা দেখি যে মদিনা সনদের প্রণয়নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যে শত বিভক্ত গোত্রগুলা, তিনি ইহুদি, খ্রিস্টান, মুসলমান, তাদেরকে একটা বন্ধনে আবদ্ধ করেন। হ্যাঁ, তাদেরকে দেশ রক্ষায় নিযুক্ত করেন, তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করেন, এবং মদিনাকে একটি রাষ্ট্র হিসাবে পরিণত করেন। এবং তিনি এই সনদের মাধ্যমে মদিনা রাষ্ট্রের প্রধান, সর্বপ্রধান বা রাষ্ট্রনেতা, সেনা প্রধান হিসেবে আবির্ভূত হন। ঠিক তেমনি ভাবে এই ঘটনার সাথে আমরা উদ্দীপকের যে ঘটনাটা, তার একটা মিল দেখতে পাই। কেমন মিল? যে উদ্দীপকের অমুক একটা সংবিধানের মাধ্যমে, অমুক একটা আইনের প্রণয়নের মাধ্যমে অমুক সমাজে শান্তি ফিরে আসে। ঠিক তেমনি ভাবে আমরা দেখি মদিনা সনদের মাধ্যমে কি মদিনায় শান্তি ফিরে আসে। আচ্ছা, মদিনা সনদের পরে কি আসতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক অথবা অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কার কেমন? নারী অথবা দাসদাসীর অবস্থার উন্নয়ন। এটা ওই যে আমরা পড়ে আসছিলাম না, হ্যাঁ মিসেস রাজিয়া বেগম না কার যেন, যে তিনি নারীদের কি জানেন, নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করতে উদ্বুদ্ধ। ঠিক ওই রকম একটা সৃজনশীল, ঠিক আছে, ঠিক ওই রকম একটা সৃজনশীল এখানে আসতে পারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা কিভাবে আনছিলেন, অথবা তিনি অর্থনৈতিক যে একটা স্টেবিলিটি কিভাবে অর্জন করছিলেন, সেটা কিভাবে লিখবা? সেটা তুমি বলবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় একটি ভিত্তি প্রতিষ্ঠা করেন, একটি সুদৃঢ় রাষ্ট্র গঠন করেন, তখন সেই রাষ্ট্রের মধ্যে যে নারীরা ছিল, যারা অবহেলিত ছিল, যারা নির্যাতিত ছিল, তাদের অধিকার প্রতিষ্ঠা করেন। কোরআনের আয়াতের মাধ্যমে তিনি নারীদের মর্যাদা ফিরিয়ে দেন। আইন প্রণয়নের মাধ্যমে তিনি নারীদের উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেন। বিদায় হজের ভাষণের মাধ্যমে তিনি নারীদেরকে সমান মর্যাদা দান করেন। তারপরে অর্থনৈতিকভাবে তিনি কি সংস্কার করলেন? অর্থনৈতিক ক্ষেত্রে তিনি কি করলেন? যে তিনি জিজিয়া, জাকাত, আল হিমা, আল ফাই, এগুলো তোমরা পড়ে আসছো না? হ্যাঁ, এই যে এগুলো তোমরা, এই যে জিনিসগুলো তিনি আনলেন, এগুলোর মাধ্যমে কি হলো? এগুলোর মাধ্যমে অর্থনৈতিকভাবে মদিনা সমৃদ্ধশালী হয়ে গেল। এবং পরবর্তীতে পুরো আরব যখন ইসলামের সুশীতল ছায়া চলে আসছে, তখন এই জিজিয়া, জাকাত, এই যে বিভিন্ন ধারাগুলো বা এই যে অর্থনৈতিক উৎসগুলো, এই উৎসগুলো থেকে মদিনা রাষ্ট্র একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে তৈরি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা,
তারপরে দাস দাসীদের অবস্থা কেমন? দাস দাসীদের জন্য কি কি করলেন? তিনি বিদায় হতে ভাষণে বললেন যে তোমরা যেমন মানুষ, দাস দাসীরাও তেমন তোমাদের মতো মানুষ, তোমরা যা খাবে তাদেরকেও তা খেতে দিবে, তোমরা যা পড়বে তাদেরকেও তিনি পড়তে দিবে। এই যে তিনি যে ভাষণটা দিলেন দাস দাসীদেরকে নিয়ে, এর মাধ্যমে তিনি কি করলেন? দাস দাসীদের একটা মর্যাদা দান করলেন, তাদের জন্য কিছু একটা স্ট্যান্ড তৈরি করে দিলেন। জিজিয়া কর কি? কালকে তোমার পরীক্ষা, তুমি এখন এসে বলতে জিজিয়া কর কি? এটা তো কমন একটা ইজি কোয়েশ্চেন। জিজিয়া কর হচ্ছে তোমার মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের যে কর দেওয়া লাগে, একেবারে সহজ কথা, মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের করকে জিজিয়া কর বলে। নিরাপত্তা কর, ঠিক আছে, নিরাপত্তা কর। মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের নিরাপত্তা করকে জিজিয়া কর বলে। এটা স্প্যাম করা লাগবে না, আমি তোমার মেসেজ একবারই দেখছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দ্বিতীয় অধ্যায় থেকে এই দুইটা জিনিস তোমরা দেখবা, কি? মদিনা সনদটা দেখবা, আর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক এবং অর্থনৈতিক সংস্কার, ঠিক আছে। সামাজিক সংস্কারের মধ্যে তোমরা দেখবা নারীদের যে অবস্থাটা তিনি কিভাবে উন্নয়ন করলেন, আর দাস দাসীদের অবস্থা তিনি কিভাবে উন্নয়ন করলেন। আচ্ছা, আমরা তাহলে পরের স্লাইডে যাই। পরের স্লাইডে যেটা দ্বিতীয় অধ্যায় থেকে আছে সেটা হচ্ছে উহুদ যুদ্ধের কারণ ও ফলাফল। 2023 সাল, গত বছরই আসছে। তোমরা জানো তোমাদের সাজেশনে জাহিদ ভাই দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 3টা যুদ্ধ তোমরা গুরুত্বপূর্ণ, 3টা যুদ্ধ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। উসর কি? উসর হচ্ছে তোমার ফসলের উপর যে কর দেওয়া লাগে, ঠিক আছে। তোমার ফসলের উপর যে তোমার 10 ভাগের 1 ভাগ কর দেওয়া লাগে সেটাকে বলে উসর। আর উসুর, রস্যুকার দিয়ে, উসুর হচ্ছে তোমার বাণিজ্য কর, ঠিক আছে। এরা তোমার ক খ এর মধ্যে কিন্তু জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ, উসর কি বা উসুর কি? উসর হচ্ছে তোমার ফসলের উপর কর, আর উসুর, রস্যুকার দিয়ে, উসুর হচ্ছে বাণিজ্য কর। আর জিজিয়ার কথা তো বললাম। আর জাকাত তো মনে হয় না কেউ জিজ্ঞাসা করবে জাকাত কি, হ্যাঁ, এটা জিজ্ঞাসা করেন আবার কেউ জাকাত কি। আচ্ছা, আমরা যুদ্ধ করতে দেখি। 3টা যুদ্ধ তোমার গুরুত্বপূর্ণ, তোমরা জানো, বদর, উহুদ, খন্দক। কিন্তু তোমাদের কালকের এক্সামের জন্য আমি আরো কমাই দিছি, তোমাদের জন্য শুধু উহুদটা পড়তে বলছি, ঠিক আছে। বদর এবং খন্দক থেকেও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য উহুদ। উহুদ যুদ্ধটা থেকে কেমন সিচুয়েশন আসতে পারে? মনে করো কোনো একটা দুইটা দেশের মধ্যে যুদ্ধ হইতেছে, ওই যুদ্ধের মধ্যে দেখা গেল কোন একটা বাহিনী বিজয়ের খুবই নিকটবর্তী ছিল, কিন্তু এমন মুহূর্তে তারা নেতার আদেশ অমান্য করার কারণে সাময়িকভাবে পিছু হটতে বাধ্য হয়, অর্থাৎ সাময়িক তারা পরাজয় বরণ করে। এবং এই যে ঘটনাটা হলো, এর সাথে তোমার ইসলাম যুগে অর্থাৎ কোন যুদ্ধের মিল পাও, ইতিহাসে কোন যুদ্ধের মিল পাও? এই যে সাময়িক পরাজয়টা বরণ করলো, এর সাথে তোমার কোন যুদ্ধের মিল পাও? এক কথায় উত্তর আসবে, এই ঘটনার সাথে আমরা ইতিহাসের উহুদ যুদ্ধের সাদৃশ্য পাই। এই তোমরা কথার মাঝখান দিয়ে যদি হুটহাট কোয়েশ্চেন করে আমার না ব্রেক চলে আসে। কখর জন্য কি করবা ফরহাদ বলতেছে, কখর জন্য আমি শুরুতেই বলে দিচ্ছি, কখর জন্য তোমার এই যে এমসিকিউ গুলো আছে না, এগুলো ভালো করে পড়বা কয়ের জন্য। আর ক্ষয়ের জন্য কি কি পড়বা? ক্ষয়ের জন্য কয়টা নির্দিষ্ট টপিক পড়বা, যেমন এই অধ্যায় থেকে তোমার গুরুত্বপূর্ণ কি কি আছে, এই অধ্যায় থেকে তোমার গুরুত্বপূর্ণ কি কি আছে, এই অধ্যায় থেকে তোমার আছে মনে করো যে মক্কা বিজয়, হ্যাঁ, মক্কা বিজয় বলতে কি বুঝো, অথবা সংক্ষেপে বদর যুদ্ধের ঘটনা উল্লেখ করো, অথবা মনে করো এই হুদাইবিয়া সন্ধি বলতে কি বোঝো, এগুলো তো তোমার ক্ষয়ের মধ্যে আসবে, তাই না? তো ক্ষয়ের জন্য কিন্তু দিন শেষে তোমার নিজেরই পড়ে দেওয়া লাগবে, ঠিক আছে। ক্ষয়ের জন্য ক আলাদা করে স্পেসিফিকলি আমি তোমাকে বলতে পারবো না যে হয় এটাই আসবে। এই সৃজনশীলগুলো আমি তোমাকে যেমন একটা গেস করতে পারি বা একটা সাজেশন দিতে পারি যে হ্যাঁ এই টপিকটা পরে এটা থেকে আসবে, ক খ এর জন্য তোমার এরকম কোনো টপিক নেই, ঠিক আছে। তুমি বিগত সালের প্রশ্নগুলো দেখো, কখনো তুমি কমন পাবা না ক খ এর কোশ্চেন, ঠিক আছে। ক খ এর কোশ্চেন তোমার নিজ থেকে পড়া লাগবে। আচ্ছা, তাহলে হুদাইবিয়া সন্ধি, উহুদ যুদ্ধের কারণটা আমরা কি কি দেখলাম, যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে, এবং সেই নির্দেশ অমান্য করার জন্য মুসলমানরা একটা সাময়িক পরাজয় বরণ করেন, অনেক সাহাবী তখন নিহত হন, শাহাদাত বরণ করেন। আচ্ছা, তারপরে হুদাইবিয়া সন্ধি খুবই ইম্পর্টেন্ট। হুদাইবিয়া সন্ধি কিভাবে চিনবা বলে দিছি না, হুদাইবিয়া সন্ধি কিভাবে চিনবা বলে দিছি কিন্তু। আচ্ছা, হুদাইবিয়া সন্ধির কথা কি বলছি, উদ্দীপকে যদি দেখো কোনো একটা চুক্তির কথা বলতেছি তাহলে বুঝবা কি হুদাইবিয়া সন্ধির কথাই উল্লেখ করতেছে। এখন হুদাইবিয়া সন্ধির ঘটনাটা আমরা কি জানি? হুদাইবিয়া সন্ধির ঘটনাটা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রওনা করেন, তখন তিনি কাফেরদের বাধার সম্মুখীন হন, এবং সেই বাধা নিরসনে তিনি
কাফেরদের সাথে, কুরাইশদের সাথে একটা চুক্তি করেন 628 খ্রিস্টাব্দে, যা ইতিহাসে হুদাইবিয়া সন্ধি বা হুদাইবিয়া চুক্তি নামে পরিচিত। এই চুক্তির ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা আমরা জানি, ওই যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যে বায়াতুর রিদওয়ান হলো, এটা গুরুত্ব না, ঘটনা গুরুত্বপূর্ণ না। হুদাইবিয়া সন্ধির ঘটনা গুরুত্ব না, হুদাইবিয়া সন্ধির যে ফলাফলটা ছিল, হুদাইবিয়া সন্ধির যে সুদূর প্রসারী ফলাফল, সেটা গুরুত্বপূর্ণ। ফলাফলটা কি ছিল? আমরা জানি যে এই চুক্তির মাধ্যমে কাফেররা বা কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনাকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ঠিক আছে, তাদের মধ্যে 10 বছরের জন্য যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যায়। এবং এই যে একটা শান্তি চুক্তি হলো, যে 10 বছরের জন্য যুদ্ধ বন্ধ হয়ে গেল, এই সুযোগে মুসলমানরা ইসলামের প্রচার এবং প্রসারে একটা সুযোগ পায়। অর্থাৎ এই সময় হুদাইবিয়া সন্ধির ফলে ইসলামটা আরবের বাইরে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, কি কি বলতেছে বুঝতে, এগুলো কিন্তু হুদাইবিয়া সন্ধির গুরুত্ব, যে ইসলামটা আরবের বাইরে ছড়িয়ে পড়ে। তারপরে কি হলো, মক্কার বিখ্যাত বীরেরা ইসলাম গ্রহণ করে। মক্কায় বিখ্যাত বীরেরা ইসলাম গ্রহণ করে। কুরাইশদের সাথে যে মুসলমানদের একটা দ্বন্দ্ব ছিল, তার অবসান ঘটে, তার নিরসন ঘটে। ঠিক আছে, তেমনি ভাবে আমরা উদ্দীপকের অমুক একটা ঘটনা অমুক দেশের মধ্যে দেখতে পাই। মক্কা বিজয় আমি বলবো লেস ইম্পর্টেন্ট, বাট তোমরা মক্কা বিজয়টা পড়বা কি ক্ষয়ের জন্য। খারাপ শব্দ তো ভূমিকা রচনা বলতেছো। হ্যাঁ, খারাজ শব্দটা হচ্ছে তোমার ভূমিকর, এটা হচ্ছে তোমার অমুসলিমদের জন্য। হ্যাঁ, অমুসলিমদের ভূমিকর হচ্ছে তোমার খারাজ। এটা তো তোমার এখন দরকার নেই। খারাজ তো তোমার হচ্ছে তোমার ওই যে যদি আবু হযরত ওসমান হযরত ওমরের যে রাজস্ব সংস্কার, হ্যাঁ, দিওয়ানুল খারাজ যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে লাগবে। বাট আমাদের জন্য তো হযরত ওমরটা এত ইম্পর্টেন্ট না। তো খারাজটা আমাদের লাগবে না এত একটা। দিওয়ানি খারাজ, হ্যাঁ, ওগুলো দরকার নেই এখন। বাট জেনে রাখতে পারো যে এটা হচ্ছে অমুসলিমদের জন্য একটা ভূমিকর। অমুসলিমদের যে তোমার ল্যান্ড, হ্যাঁ, তাদের যে সম্পত্তি, সেই সম্পত্তির উপর যে কর দেওয়া লাগতো, সেটা হচ্ছে তোমার খারাজ। মক্কা বিজয়টা কি? মক্কা বিজয় থেকে তোমার যেটা আসবে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসীম ধৈর্য, ক্ষমাটা আসবে, ক্ষমা। হ্যাঁ, যদি দেখো উদ্দীপকে তোমার বলতেছে যে কোন একটা ব্যক্তি এলাকায় খুব নির্যাতন, যেমন আমরা আগে ঘটনায় ফিরে যাই। আগে সিজুলটা কি ছিল? আমরা দেখছি যে তোমার হাম্মাম মিনাজের কথা, হাম্মাম মিনাজের ঘটনা দেখলাম। হাম্মাম মিনাজ, ওই যে আমরা বলছিলাম না, হাম্মাম মিনাজ দেশ থেকে বের হয়ে গেছিল, তো ওই যে হাম্মাম মিনাজ বের হয়ে গেছে না, তো ওই মনে করো হাম্মাম মিনাজ আবার দেশে ফিরে আসছে। হ্যাঁ, এখন মনে করো হাম্মাম মিনাজ দেশে ফিরে আসছে। দেশে ফিরে আসার পরে এই যে লোকেরা তাকে দেশ থেকে বের করে দিল, তিনি এই দেশের লোকদেরকে ক্ষমা করে দিলেন। ঠিক আছে, কি করলেন? তিনি এই দেশের লোকদেরকে ক্ষমা করে দিলেন। তো এই যে হাম্মাম মিনাজ একটা ক্ষোভ প্রতিষ্ঠা করলেন, হ্যাঁ, এই যে ক্ষমা তিনি করে দিলেন লোকদেরকে, এই ঘটনার সাথে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন ঘটনার মিল পাও? তখন কি বলবা? যে তখন এই ক্ষমার সাথে আমরা রাসূলের জীবনের মক্কা বিজয়ের ঘটনার উল্লেখ, মিল পাই। মক্কা বিজয়ের সময় যেমনি ভাবে তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, ঠিক তারই একটা প্রতিচ্ছবি আমরা হাম্মাম মিনাজের মধ্যে দেখতে পাই। আচ্ছা, আশা করি তোমরা পারবা। এই যে একটা এক্সাম্পল উদ্দীপক দেওয়া আছে তোমার 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতি ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি এই যে শান্তি চুক্তি সম্পাদিত হয়। চুক্তি কথা চলে আসছে, মানে আমরা বুঝে গেছি এটার অ্যান্সারটা কি। হ্যাঁ, সম্পাদিত হয়। শান্তি চুক্তি হওয়ার পূর্ব পর্যন্ত হাজার হাজার সামরিক বেসামরিক মানুষ নিহত হয়। এই চুক্তির মাধ্যমে, আমার কি স্ক্রিনটা চলে গেছে নাকি? আমার কি লাইভটা কেটে গেছে? একটু ওয়েট করো তো। হায় হায় হায়, নেট কি চলে গেল নাকি? কি হইলো?
আমার সম্ভবত নেটে একটু প্রবলেম করতেছে। হ্যাঁ, তোমরা একটু জানাও তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা দেখতেছো কিনা। আমার তো স্ট্রিমিয়ারটাও কেটে গেছে। আহ, পানি আনতে। সব ঠিক আছে? তোমরা তো বলতেছো ঠিক আছে, বাট আমি দেখতেছি আমার এখানে স্ক্রিন আসতেছে না। আচ্ছা, এখন আসছে। হয়তো কমেন্ট করতে পারবো না, আমার স্ট্রিমিয়ারটা লগ ইন হইতেছে না। স্ট্রিমিয়ারে সম্ভবত কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট দেখতেছি, হ্যাঁ, বাট হয়তো কমেন্ট উঠাতে পারবো না, বাট কমেন্ট দেখতেছি তোমাদের। আচ্ছা, উদ্দীপকে চুক্তির কথা উল্লেখ আছে, মানে আমরা এটা বুঝে গেছি, এটা হুদাইবিয়া চুক্তির কথা বলতেছে। এখন এই চুক্তির ফলে কি হলো? শান্তি বাহিনী আত্মসমর্পণ করে, উভয় পক্ষের মধ্যে বিরতি সম্মত হয়, উভয় পক্ষে শান্তি শক্তি সাশ্রয় হয়, সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পার্বত্য এলাকার মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগ পায়। এই চুক্তিতে বাংলাদেশ সরকারকে একটু বেশি ছাড় দিতে হলো, প্রকারান্তে সরকারই লাভবান হয়েছিল। আন্তর্জাতিক মহল একে সরকারের অনেক বড় অর্জন বলে চুক্তির প্রশংসা করছে। তাহলে উদ্দীপকের চুক্তির সাথে হুদাইবিয়ার চুক্তির মিলটা কি? বলো। আমরা তাহলে কি দেখতে পাই? প্রথম বাক্যে বলবে আমরা যে উদ্দীপকে উল্লেখিত শান্তি চুক্তির সাথে আমরা হুদাইবিয়া সন্ধির একটা মিল পেলাম। এবার আমরা এক্সপ্লেনেশনে যাব, যে আমরা জানি হুদাইবিয়া সন্ধির মাধ্যমেও মক্কার কুরাইশদের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুসলমানদের মধ্যে একটা যুদ্ধবিরতি হয়, 10 বছরের যুদ্ধবিরতি তৈরি হয়, এবং কি হয়, উভয় পক্ষের শক্তির সাশ্রয় হয়। অর্থাৎ তাদের মধ্যে যে এতদিন এত পরিমাণ অর্থ সম্পদ গেল, এত পরিমাণ মানুষ মারা গেল, তার একটা অবসান ঘটে। এই অবসানের ফলে কি হলো? সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অবকাঠামো উন্নয়ন করে। এই সরকারটাকে, সরকারটা হচ্ছে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি করলেন? তিনি মদিনার যে বিভিন্ন সমস্যা ছিল সেগুলোর উন্নয়ন করেন, অর্থাৎ তিনি ইসলামের প্রচার এবং প্রসারের একটা সুযোগ পান। আমি কিন্তু উদ্দীপকের সাথে এক্সাম্পল দিয়ে বলতেছি। তারপরে আর কি হলো? এর ফলে মানুষের সাথে মানুষের সম্পর্ক উন্নয়ন হয়, অর্থাৎ এই সময় মুসলমানদের কি একটা ব্যাপক উন্নয়ন হয়। এই চুক্তিতে বাংলাদেশ সরকারকে একটু বেশি ছাড় দিতে হলো, প্রকারান্তে সরকারি লাভবান হয়। আমরা জানি কি? আমরা জানি এই যে হুদাইবিয়া চুক্তিটা হলো, এটা কিন্তু দেখে মনে হইতেছিল এটা কুরাইশদের পক্ষে গেছে, মুসলমানদের বিপক্ষে গেছে, এবং তখন কিন্তু তোমার অনেক সাহাবী এটার বিরোধিতা করছিল। ঠিক আছে? কিন্তু যখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিলেন কি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই আয়াতটা তোমরা যদি উদ্দীপকে আসলে উল্লেখ করবে, ঠিক আছে? যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা ফাতিহ প্রথম আয়াতে বলেন যে নিশ্চয়ই আমি তোমাদেরকে দান করেছি সুস্পষ্ট বিজয়। ঠিক আছে? সুস্পষ্ট বিজয় দান করছি। তো এই যে একটা ঘটনা হলো, তার মধ্যে কি হলো? যদিও দেখে মনে হয় যে আপাত পক্ষে কাফেররা লাভ হয়েছে, বাট আসলে লাভটা হয়েছে কাদের? মুসলমানদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঠিক আছে? আন্তর্জাতিক মহলে একে সরকারের অনেক বড় একটি চুক্তির অর্জন বলে প্রশংসা করে। আন্তর্জাতিক মহলটাকে আমার, আন্তর্জাতিক মহল বলতে আল্লাহ তাআলা এই যে চুক্তিটা, এটাকে ফাতহুম মুবিন বা বিরাট বিজয় বলে উল্লেখিত করছেন। ঠিক আছে? তাহলে এইভাবে তুমি প্রথম প্যারা হুদাইবিয়া সন্ধির কথা বলবা, যে হুদাইবিয়া সন্ধিতে এরকম ঘটনা ঘটছিল, সেম যুদ্ধ বন্ধ হয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহ তাআলাকে ফাতহুম মুবিন বলছে, হ্যাঁ, মদিনা রাষ্ট্রের উন্নয়ন হয়েছে, এবং এবং উদ্দীপকে আমরা দেখতে পাই কি, যে 1997 সালে শান্তি চুক্তির ফলে বাংলাদেশেরও তেমন একটা প্রভাব পড়ে। আচ্ছা, তারপরে কি তুমি কি মনে করো উদ্দীপকের চুক্তির মতো হুদাইবিয়া সন্ধি মুসলমানদের জন্য অনেক বড় অর্জন ছিল? এইটার প্রথম লাইনে তুমি কি লিখবে এটা আমাকে বলো, এখনই বলবা। প্রথম লাইনে তুমি কি বলবা, বা 1 নম্বরের জন্য যে তুমি লাইনটা লিখবা সেখানে কি বলবা সেটা আমাকে দ্রুত লেখো। প্রশ্নটা ভালো করে পড়ো। তুমি কি মনে করো উদ্দীপকের চুক্তি, মতামত দিতে বলছে তোমাকে। আমি কিন্তু বলছিলাম যে এইরকম সৃজনশীল বা এইরকম কোশ্চেন যদি করে, তাহলে তার অ্যান্সারে কি লিখবা এটা বলবা। বলো বলো, এটার প্রথম লাইনে তুমি কি লিখবা?
বুখারী জিফারি বলতেছে কুরাইশ মুসলমানদের 10 বছরের মধ্যে যে কোনো প্রকার যুদ্ধ বন্ধ ছিল, এটা নিয়ে তুমি লিখবা প্রথম লাইনে। ওহি বলতেছে শুধু হ্যাঁ, শুধু হ্যাঁ লিখলে কি হবে? হ্যাঁ অথবা না তো না, তুমি এটার অ্যান্সার দাও। এটার অ্যান্সার কি হবে? পুরো বাক্যটা লেখো, পুরো বাক্যটা লেখো। এত তোমরা চুপচাপ বসে থাকলে তো তোমার আলসেমিয়া চলে আসবে। পুরো বাক্যটা তুমি কমেন্টে লিখবা, যে এখানে তুমি পুরো বাক্যটা কি লিখবা। হ্যাঁ 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 দিতেছো, হ্যাঁ হ্যাঁ দিলেই হবে না, শুধু তোমরা অলস হয়ে গেছো তাই না? তোমরা অলস হয়ে গেছো, শুধু হ্যাঁ দিয়ে কাটাই দিতেছো। পুরোটা লিখবা, হ্যাঁ আমি মনে করি উদ্দীপকের চুক্তির সাথে হুদাইবিয়া সন্ধির হুদাইবিয়া সন্ধি ও মুসলমানদের জন্য একটি অনেক বড় অর্জন ছিল। হ্যাঁ আমি মনে করি, এটা লিখতে হবে। হ্যাঁ আমি মনে করি এটা লিখতে হবে কিন্তু, ঠিক আছে? অনেকে এটা ভুল করে, অনেকে কি এটা লেখে না, তারা শুধু লিখে দিয়ে আসে উদ্দীপকের চুক্তির সাথে মুসলমানদের চুক্তি মিল ছিল। হবে, তারা শুধু লিখে দিয়ে আসে যে হ্যাঁ উদ্দীপকের চুক্তির সাথে হুদাইবিয়া সন্ধি চুক্তি ছিল, কিন্তু ওই যে তুমি কি মনে করো এটার অ্যান্সারটা দেওয়া হয় না। এ না বলতেছে কে রে? জিহাদ বলতেছে না। খোদা, খোদা বিয়ে সন্ধি সম্পূর্ণ মিল পাওয়া যায় উদ্দীপকের সাথে, হ্যাঁ। আরে অটো ক্যাপশন রে, হুদাইবিয়া সন্ধি রে খোদা বিয়ে বানিয়ে দিছে। হ্যাঁ কে হারা গেছে? আমাদের সারা হারানো গেছে, সারা হারানো গেছে বলতে নাকি? আচ্ছা, হুদাইবিয়া সন্ধির সাথে কেমন মিল আছে, এবার আমরা হুদাইবিয়া সন্ধির যে গুরুত্বটা ছিল সেটা বলবো। আমরা জানি যে হুদাইবিয়া সন্ধির ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়, মদিনার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়, মদিনা দ্রুত ইসলামের দ্রুত একটা প্রসার ঘটে, মদিনা একটা প্রজাতন্ত্র গঠন হয়, মদিনা একটা রাষ্ট্র হিসাবে গঠন হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাষ্ট্রের নেতা প্রধান, তিনি একজন বিচক্ষণ রাজনীতিক, একজন দূরদর্শী সেনানায়ক হিসেবে আবির্ভূত হন। ঠিক আছে, এইভাবে তুমি এস্টিমেট করবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি প্রশংসিত করবা যে হ্যাঁ এই চুক্তির মাধ্যমে তার যে কি বলে দূরদর্শন, হ্যাঁ তার যে একটা চিন্তা শক্তি, তার যে একটা বিচক্ষণতা, সেটা এই চুক্তির মাধ্যমে প্রকাশ হয়। যে যেই চুক্তিটা দেখে মনে হইতেছে এটা কাফেরদের পক্ষে গেছে, হ্যাঁ কিন্তু হয়েছে কি এটা মুসলমানদের পক্ষে আসছে। ঠিক তেমনি ভাবে আমি মনে করি এটা একটা বড় অর্জন ছিল। এই বড় অর্জনে তুমি একটা রেফারেন্স দিবা। রেফারেন্সটা কেমন? রেফারেন্সটা হচ্ছে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি ফাতহুম মুবিন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। পারলে তুমি আরবিটাও লিখে দিবা। এটা পারবা না? সূরা ফাতহ প্রথম আয়াতটা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি তোমাদেরকে দান করেছি সুস্পষ্ট বিজয়। আরে চান কোথা থেকে আসলো হঠাৎ করে? ভূতের কাণ্ড কারখানা। হ্যাঁ এই তো বুখারী পড়েছে, আমি মনে করি উদ্দীপকের চুক্তির মতো হুদায়বিয়া সন্ধি ও মুসলমানদের জন্য বড় অর্জন ছিল। বুখারী জিফারিকে 1 নাম্বার দিয়ে দাও। ঘটনা কি আমার একটু পরে এখানে রিংটং রিংটং বাজতেছে কেন? এটা কে করছে? জাহিদ স্যার করতেছে নাকি? জাহিদ স্যার সব সাউন্ড কে দেয়? জাহিদ স্যার মজা নিতেছে। আচ্ছা, তাহলে হুদাইবিয়া সন্ধি আমাদের গেল, দ্বিতীয় অধ্যায় কমপ্লিট। আচ্ছা দ্বিতীয় অধ্যায় কমপ্লিট হয় না, এখন একটা রয়ে গেছে, একটা সৃজনশীল রয়ে গেছে। দেখেছি আমরা সৃজনশীলটা দেখি। ক রাষ্ট্রের প্রধানমন্ত্রী করিম শাহ তার দেশের জন্য একটি নতুন শাসনতন্ত্র প্রণয়ন করেন। তার সকল শ্রেণী পেশার দল ও সম্প্রদায়ের সমান অধিকারে উক্ত শাসনতন্ত্র নিশ্চিত করা হয়। সকলের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতায় ক রাষ্ট্র একটি আদর্শ শক্তিশালী ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় উক্ত শাসনতন্ত্র ফুটিয়ে তোলা হয়। ঠিক আছে, ওই শাসনতন্ত্রের চেতনায় কালক্রমে ক একটি কার্যকর ও পরাক্রমশালী রাষ্ট্রে পরিণত হয়। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো উক্ত শাসনতন্ত্র থেকে তাদের জন্য আদর্শ হিসেবে গঠন করে। শাসনতন্ত্র শাসনতন্ত্র শাসনতন্ত্র, বারবার বলতে শাসনতন্ত্র। এইবার তুমি বলো উদ্দীপকের শাসনতন্ত্রটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কর্মের আদর্শকে প্রতিফলন করে? ব্যাখ্যা করো। বলে দিছি, আমি অলরেডি বলে দিছি। শাসনতন্ত্র, শাসনতন্ত্র মানে কি? শাসনতন্ত্র মানে কি?
আমি তো একরকম পুরো একরকম অবাক হয়ে গেছিলাম, কিরে আমার মোবাইল আমার সামনে ল্যাপটপে কাজ করতেছে, ল্যাপটপের মধ্যে হঠাৎ করে সাউন্ড বাজে কোথা থেকে। মদিনা সনদ, হ্যাঁ নামটা দেখিনি আমি, কে অ্যান্সার দিছো? এই কে রে, কে রে ভুলেছে, কে দেয়? সাইফুল ইসলাম তৌসিফ বলতেছে হুদাইবিয়া সন্ধি। আমি কারে 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 পড়াইতেছি, হ্যাঁ আমি কারে পড়াইতেছি, আমি কিতার মধ্যে টাকা ঢালতেছি, হ্যাঁ? বুখারি জিফারি বলতেছে তার নাম মহিমা খাতুন। আচ্ছা মহিমা, মহিমা এক নাম্বার খেতে, মহিমা মহিমার এক নাম্বার। মদিনা সনদ, মদিনা সনদ, হ্যাঁ মদিনা সনদ হবে। কেন? শাসনতন্ত্র, সংবিধান, সংবিধানের কথা উল্লেখ আছে মানেই এটা মদিনা সনদ। হ্যাঁ মদিনা সনদ। উদ্দীপকের শাসনতন্ত্রের সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মদিনা সনদের একটা মিল পাই, মদিনা সনদের একটা প্রতিফলন আমরা উদ্দীপকের শাসনতন্ত্রের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, এইবার তুমি পরের প্যারায় কি করবা? পরের প্যারার কাজ কি বলো? পরের প্যারায় আমরা কি উল্লেখ করব? দ্বিতীয় প্যারায় কি উল্লেখ করব? দ্বিতীয় প্যারায় আমরা উল্লেখ করব মদিনা সনদের ঘটনা। মদিনা সনদ কি ছিল? ওই যে সেম ঘটনা, হ্যাঁ বলে আসছি না যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মদিনা সনদ প্রণয়ন করলেন, কেন প্রণয়ন করলেন এবং এর ফলাফল কি ছিল। হ্যাঁ যে সাম্য প্রতিষ্ঠা হলো, হ্যাঁ মানুষের সমান অধিকার ফিরে আসলো, এই যে মুসলমান ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা ভ্রাতৃত্ব তৈরি হলো, আনসার মুহাজিরদের মধ্যে একটা ভ্রাতৃত্ব তৈরি হলো। ঠিক সেম ঘটনাটা আমরা কোথায় দেখতে পাইতেছি? ঠিক সেম ঘটনাটা আমরা দেখতে পাইতেছি উদ্দীপকের মধ্যে। উদ্দীপকে দেশের প্রধানমন্ত্রী করিম শাহ একটা সংবিধান বা শাসনতন্ত্র প্রণয়ন করেন, যার মধ্যে ওই দেশের একটি কল্যাণমূলক একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। ঠিক আছে, মদিনা রাষ্ট্র কি শক্তিশালী হয়েছিল না? মদিনা রাষ্ট্র এতটা শক্তিশালী হয় যে তারা কাফেরদের মোকাবিলা করে, হ্যাঁ বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, খন্দকের যুদ্ধে বিজয় লাভ করে, শক্তিশালী হওয়ার কারণে তো, তাই না? এই মদিনা সনদের ফলে কি এগুলো সম্ভব হয়েছিল। ঘয়ে কি বলছে? ক রাষ্ট্রের মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত পদক্ষেপটি ছিল শক্তিশালী মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি। বিশ্লেষণ করো, এইবার তুমি কি বলবা? এইবার তুমি কি বলবা? এইবার তো তোমাকে আমি মনে করো, তুমি মনে করো এসব জিজ্ঞাসা করে নাই, এইবার তুমি কি বলবা? হ্যাঁ এই ক্ষেত্রে আমরা বলবো কি উক্তিটি যথার্থ। উক্তিটি যথার্থ হয়েছে, হ্যাঁ আমরা মনে করি হ্যাঁ যে এই রাষ্ট্রের মতো মহানবীর যে পদক্ষেপ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা সনদ প্রণয়নটা, সেটি ছিল শক্তিশালী মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি। কেন কেমন? আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা সনদটা প্রণয়ন করেন, এর ফলে মদিনায় যে বিভিন্ন গোত্রগুলো ছিল তাদের মধ্যে যুদ্ধটা নিরসন হয়, যুদ্ধ বন্ধ হয় এবং তাদের মধ্যে একটা সম্প্রীতি তৈরি হয়, সম্প্রীতি, ভালোবাসা, সহযোগিতা তৈরি হয়। মদিনা সনদের মধ্যে কি বলা ছিল? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া কেউ যুদ্ধ বিগ্রহ করতে পারবে না। হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া কুরাইশদের সাথে কেউ কোনো সম্পর্ক করতে পারবে না, বলা ছিল না? ঠিক কিভাবে কি হলো? এবং এটা বলা ছিল যে যদি কোনো বাইরের শক্তি মদিনা রাষ্ট্রে আক্রমণ করে তাহলে সবাই সম্মিলিত শক্তি দ্বারা তা প্রতিরোধ করবে, বলছিল তো? অর্থাৎ সবাই যে সম্মিলিত শক্তির কথা বলছে, এটাই কি একটা শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি হিসাবে তৈরি হয়। যেমন এর একটা উদাহরণ আমরা দেখতে পাই, যখন পরবর্তীতে বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে যখন কাফেররা, মুশরিকরা, কুরাইশরা মদিনা রাষ্ট্রে আক্রমণ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই সম্মিলিত শক্তি দ্বারা, সম্মিলিত বাহিনী দ্বারা তিনি কাফেরদের সেই আক্রমণ প্রতিহত করেন এবং বিজয় লাভ করেন। ঠিক আছে, এটা কিভাবে সম্ভব হলো? এই বিজয়টা কিভাবে সম্ভব হলো? এটা এই কারণে সম্ভব হয়েছে কারণ তিনি অলরেডি আগেই মদিনা সনদের মাধ্যমে একটা একত্র, একটা ঐক্য তিনি তৈরি করছেন। ঠিক আছে, আচ্ছা দ্যাটস এনাফ ফর ইউ। এই কথা তুমি দ্যাট দুই পৃষ্ঠা লিখে ফেলতে পারবা। ঠিক আছে, দ্যাট দুই পৃষ্ঠা, এক দুই পৃষ্ঠা তুমি এখানে লিখতে ফেলতে পারবা। আচ্ছা তাহলে গেল আমাদের এই অধ্যায়। তৃতীয় অধ্যায়, দেখো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহ এবং তার হত্যাকাণ্ড এর প্রভাব কয়বার আসছে দেখো তো। হ্যাঁ তোমাদের দাখিলে এটা কয়বার আসছে দেখো? 13 সালে আসছে, 14 সালে আসছে, 17 সালে আসছে, 21 সালে আসছে, 22 সালে আসছে, 23 সালেও আসছে। এবার বলো 25 সালের জন্য এটা গুরুত্বপূর্ণ কিনা? 25 সালের জন্য এটা গুরুত্ব কিনা বলো? হ্যাঁ আমি বলে দেই, 4 জন খলিফা আছে।
তৃতীয় অধ্যায় হচ্ছে খুলাফায়ে রাশিদিন। রুহানি বলতেছে তোমার 1:15 হয়ে গেছে। 1:15 যেহেতু কি হয়েছে, 1 ঘন্টা 15 মিনিট হইলে, হ্যাঁ জাহিদ স্যার 2-3 ঘন্টা ক্লাস নিতেছে। তোমাদের কি পরীক্ষার চিন্তা আগে না তোমাদের ঘন্টা আগে? শোনো, 4 জন সাহাবী 4 জন খলিফা, 4 জন খলিফার মধ্যে তোমাদের দাখিলের জন্য, দাখিল পরীক্ষার জন্য, আগামীকালকের পরীক্ষার জন্য 2টা সাহাবী পড়বা শুধু, হযরত ওসমান, হযরত আবু বকর। ঠিক আছে, হযরত ওসমান, আবু বকর আজকে রাতে ভালো করে গুরুত্ব দিয়ে পড়বা। এবং এই 2 জনের মধ্যে কি কি পড়বা সেটা আমি এখানে বলে দিছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু একটু বেশি গুরুত্বপূর্ণ এবং হযরত আবু বকরও কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু এটা 22 সালে আসছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তোমার সৃজনশীলতা কেমন আসে? ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ সমূহ, ঠিক আছে, কোন একটা দেশের শাসক প্রকৃতপক্ষে দেশে ভালো করছে, হ্যাঁ ভালো কাজ করছে, কিন্তু কিছু কুটনা, কিছু দুষ্ট লোক কি করলো, জাহিদ স্যার কি বলতেছে আবার? এক্সাম সানডে হবে জানি। আচ্ছা দেখো, এই তোমার ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, এগুলা খণ্ডন করার জন্য কিন্তু তোমার অনেকটা পড়ে। ঠিক আছে, কালকে এক্সাম, আর কি বললাম আগে তোমাদের এক্সাম রবিবার, এটা তো আমিও জানি। ঠিক আছে, আচ্ছা দেখো, যেমন তোমার বলতে পারে যে ওই লোকটা ভালো কাজ করছে, কিন্তু কিছু কুচক্রী মহল তার বিরুদ্ধে কিছু গুজব রটায় দেয়, কিছু কুৎসা রটায় দেয়, কিছু কুৎসা রটায় দেয় এবং কি করে, তাকে হত্যা করে বা তাকে যদিও বলতেছে আমাকে তোমার কালকে নেওয়ার জন্য, কিন্তু আসলে কালকে আমি একটু ব্যস্ত থাকবো, তো এই কারণে কালকে ক্লাসে নিতে পারবো না। না হলে মনে করো আমি তোমার অর্ধেক করে দিতাম। ওহিরা কাজ নেই। দেখো কি কোয়েশ্চেনটা করছে, জাহিদ স্যার বড্ড নাকি আমি বড্ড? হ্যাঁ আমরা দুজন, কি জানে জাহিদ স্যারের মনে নেই আমারও। তোমরা কি বলো, তোমরা আমাকে জানাও তো, ক্লাস কি আজকে এতটুকু শেষ করে দেবো? মানে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় যেহেতু বাকি আছে, আজকে অলরেডি 2টা অধ্যায় আমরা কভার করছি, এখন তৃতীয় আর চতুর্থ অধ্যায়টা কি আমরা কালকে দিব? বলো তোমরা আমাকে একটু জানাও তো, নাকি এখনই তোমার 4টা অধ্যায় শেষ করে দিব? জানাও জানাও, তৃতীয় আর চতুর্থ অধ্যায় কি আমরা আজকে শেষ করে ফেলবো, কাজ যতই লম্বা হোক, নাকি কালকে আবার ট্রাই করব? বলো, দ্রুত জানাও কি করলে ভালো হয়, যেহেতু তোমরা বলছো তোমাদের পরীক্ষা রবিবার কালকে এত সময়, হ্যাঁ মানে তোমাদের কথা শুনে মনে হইতেছে যে আজকে হয়তো পড়াই দিলে কালকে একটা ফাঁকিবাজি করবা, কালকে পড়ালেখা করবা না। আব্দুল আজিজ বলতেছে আজকে 4 শেষ করেন এখন ভাই। এমসিকিউ ক্লাসের কথা বলতেছো, এমসিকিউর জন্য তো তোমাদের ইআই করে দেওয়া আছে তাই না? এই যে এমসিকিউর পিডিএফ দিছে, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা, তারপরে তোমার কালকে ওই যে এক্সাম গুলো হয়েছে, এমসিকিউ এক্সাম গুলো, সেগুলোই তো হয়েছে। হ্যাঁ তোমাদের বেশিরভাগের মতামত সংখ্যাগরিষ্ঠভাবে বিজয় হয়েছে আজকে শেষ করেন। আচ্ছা আজকে শেষ করে ট্রাই করি, তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। ক্লাস হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আনিত অভিযোগগুলো। তার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল? তার বিরুদ্ধে অভিযোগ ছিল স্বজন প্রীতির কথা, কিওয়ার্ড গুলো মনে রাখো,
তার বিরুদ্ধে অভিযোগ ছিল স্বজন প্রীতির, তার বিরুদ্ধে অভিযোগ ছিল কোরআন শরীফ পুড়িয়ে দেওয়ার, তার বিরুদ্ধে অভিযোগ ছিল আবু জহর গিফারি রাদিয়াল্লাহু নির্বাসন করার, হ্যাঁ, তার বিরুদ্ধে অভিযোগ ছিল ক্ষমতার অপব্যবহার করা, তার বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় চারণভূমিগুলা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার। এই যে অভিযোগগুলা, এই অভিযোগগুলো যদি তুমি উদ্দীপকের মধ্যে দেখো, উদ্দীপকের মধ্যে যদি বলা থাকে কোন একটা শাসক যিনি কিনা স্বজনপ্রীতি করতেছেন বা তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আছে, তা অথবা তার বিরুদ্ধে কোরআন শরীফ পুড়িয়ে দেওয়ার অভিযোগ আছে, মিথ্যা অভিযোগ আছে, তাহলে আমরা বুঝে যাবো কি এটা হযরত ওসমানের অভিযোগের কথা বলতেছে। এবার আমরা উদ্দীপকে উত্তরে কি বলবো? উত্তরে আমরা বলবো যে এই যে ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে অভিযোগগুলো ছিল, সেগুলো ছিল কি ভিত্তিহীন। যদি সময় থাকে, যদি তোমার প্রশ্ন করে যে সেই অভিযোগগুলো খণ্ডন করো বা অভিযোগের সত্যতা যাচাই করো, তখন তুমি বলবা যে সেই অভিযোগগুলো বেশিরভাগই ছিল গুজব, ভিত্তিহীন। তিনি অভিযোগগুলা কি, তিনি মূলত জনগণের কল্যাণেই কাজগুলো করেছিলেন, ঠিক আছে, জনগণের কল্যাণেই, যেমন পবিত্র কুরআন যাতে অন্য ভাষায় না হয়, পবিত্র কুরআনের পবিত্রতা রক্ষার জন্য তিনি কুরআন শরীফ পুড়িয়ে দিয়েছিলেন, এই কারণে তাকে জামিউল কুরআন বলা হয়। তারপরে তিনি স্বজনপ্রীতির তিনি যে অভিযোগ, সেটাও ভিত্তিহীন, কেননা তিনি যোগ্য ব্যক্তিদেরকে সেখানে নিযুক্ত করেছিলেন। এই ঠিক তেমনি ভাবে তাকে আমরা উদ্দীপকের ব্যক্তির মধ্যে দেখতে পাই কি, তার বিরুদ্ধে কিছু একটা কুচক্রী মহল, একটা বিরোধী দল তাকে মিথ্যা অভিযোগ, গুজবের মাধ্যমে তাকে কি কলঙ্কিত করে বা তাকে হত্যা করে। আরেকটা যেটা তোমার সৃজনশীলে আসে সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডের প্রভাব। এই হত্যাকাণ্ডের প্রভাবটা কি হয়েছে আমরা জানি। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরবর্তীতে মুসলমানরা কয়েকটা দলে বিভক্ত হয়ে যায়, হ্যাঁ, শিয়া, খারেজি, হ্যাঁ, বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে যায়। এখন তোমার সৃজনশীলে প্রশ্ন আসতে পারে কি যে হযরত ওসমানের হত্যাকে কেন্দ্র করে মুসলমানদের বিভাজনের সূচনা হয়েছিল কিনা, তোমার মতামত দাও, বা তুমি কি মনে করো, হ্যাঁ, ওই রকম কোশ্চেন আসতে পারে। তখন বলবা হ্যাঁ আমি জানি, আমি মনে করি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকে কেন্দ্র করে মুসলমানরা বিভক্ত হয়ে পড়ে। কেমন বিভক্ত হয় সেটা তুমি এবার পরে বলবা। যে এই হত্যাকাণ্ডের ফলেই আমরা দেখি একটা আলী এবং হযরত মুয়াবিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়, যার ফলে মুসলমানদের মধ্যে প্রথম গৃহযুদ্ধ, উষ্টের যুদ্ধ, হ্যাঁ, নিহরাওয়ানের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, 3টা গৃহযুদ্ধ সংগঠিত হয় মুসলমানদের নিজেদের মধ্যে। এবং এর ফলে কি আরো কি হয়, বিভিন্ন ধর্মীয় মতের উদ্ভব হয়, শিয়াদের তৈরি হয়, খারেজিদের তৈরি হয়, যা আজ পর্যন্ত নিরসন করা সম্ভব হয় নাই। অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে একটা বিরোধ তৈরি হয়েছিল মুসলমানদের মধ্যে, তা আজ পর্যন্ত চলমান রয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার ওসমান হত্যার প্রভাব। ওসমান হত্যার প্রভাবে কি বলছি, ওসমান হত্যার প্রভাবে বলছি মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ এবং বিভিন্ন ধর্মীয় দলের উদ্ভব হয়, ঠিক আছে। এই দুইটা তুমি প্রভাবের মধ্যে লিখবা। তারপরে আছে কি আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তোমার কি কোশ্চেন আসতে হবে, সেটা হচ্ছে তার খলিফা নির্বাচন এবং তার যে রিদ্দা যুদ্ধ বা যাকাত বিরোধীর বিরুদ্ধে তার যে যুদ্ধ ছিল। খলিফা নির্বাচনটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বা তোমার উদ্দীপকে আসবে কোন একটা গুরুত্বপূর্ণ ইন্তেকালের পরে বা মৃত্যুর পরে সমাজে একটা বিশৃঙ্খল তৈরি হয় যে কে নেতা হবে। হ্যাঁ, একদল বলে আলীকে খলিফা বানাও, একদল বলতেছে ওমরকে খলিফা বানাও, একদল বলতেছে ওসমান খলিফা হবে, একদল বলতেছে আবু বকর খলিফা হবে। এইরকম আনসার মুহাজির এবং বিভিন্ন দলের মধ্যে একটা বিরোধ তৈরি হয়। কিন্তু পরবর্তীতে বয়োজ্যেষ্ঠতা এবং বিজ্ঞের খাতিরে সবাই একত্রিত হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করে। ঠিক তেমনি ভাবে মনে করো কোন একটা কোম্পানি, কোন একটা দেশে এরকম একটা বিশৃঙ্খলা চলতেছে, কে রাজা হবে, তখন সবাই একত্রিত সিদ্ধান্ত হয়ে অমুক ব্যক্তিকে নির্বাচন করলো। এই ঘটনার সাথে আমরা কার মিল পাই, আবু বকরের মিল পাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচনের মিল পাই। এই হচ্ছে তোমার একটা কোয়েশ্চেন, ঠিক আছে, একটা কোয়েশ্চেন আসতে পারে। দ্বিতীয় আরেকটা আসতে পারে, মনে করো কোন একটা লোক, একটা দল বলছে ট্যাক্স দিব না, আমরা ট্যাক্স দিব না, আমরা কি বলে অথবা ভণ্ডনবীর সম্ভাবনা কম, তোমাদের মূলত যাকাত বিরোধী থেকে তোমার সৃজনশীলতা আসতে পারে, হ্যাঁ, তোমাদের জন্য অ্যাটলিস্ট। আচ্ছা, তো তোমার কি হলো যে এইরকম একটা যাকাত বিরোধী দল বা ট্যাক্স অস্বীকারী দল অমুক একটা দেশে তৈরি হলো, তার সাথে সম্পর্ক দেখো, তখন বলবা কি যে এর সাথে আমরা আবু বকরের যুগের রিদ্দা যুদ্ধের সম্পর্ক হয়। যেমন রিদ্দা যুদ্ধে তিনি কি করছিলেন, যে ভণ্ড নবীদের বিরুদ্ধে, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে একটা অভিযান প্রেরণ করেন, ঠিক আছে, তার সাথে কি সাদৃশ্য আছে। এই দুজন সাহাবীর বাইরে তোমার আর বেশি পড়ার দরকার নাই। আচ্ছা দেখো, আমরা এখানে বলা আছে কি
চিলি রাষ্ট্রের জাতীয় কবি পাবলো নেরুদা, তার বিরুদ্ধে শাসন বিরোধী ষড়যন্ত্র, সরকার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা সহ নানা রকম অভিযোগ করা হয়। 1971 সালে অগাস্টো পিনাসোর আদেশে তাকে হত্যা করা হয়। তবে প্রকৃত পক্ষে তিনি এই অভিযোগগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন না, অর্থাৎ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। কিওয়ার্ড মনে রাখো, কিওয়ার্ডটা মনে রাখো, মিথ্যা অভিযোগ। যদি দেখো সৃজনশীল এরকম মিথ্যা অভিযোগের কথা বলতেছে তাহলে বুঝবা কি ওসমান রাদিয়াল্লাহু কথা বলতেছে। কবিকে হত্যার পর চিলির স্বৈরশাসক বিরোধী আন্দোলন আরো বেগবান হয়, যা চিলির শাসন ব্যবস্থাকে দ্বন্দ্ব ও সংঘাতের দিকে ঠেলে দেয়। মিল আছে কিনা বলো? ওসমান রাদিয়াল্লাহুর সাথে মিল আছে কিনা? ওসমান রাদিয়াল্লাহু হত্যাকাণ্ডের সাথে মিল আছে কিনা? উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন খলিফা সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা দাও। কি বলবো, কি বলবে এখানে? আমরা দেখি কি উদ্দীপকের সাথে, উদ্দীপকের পাবলো নেরুদার সাথে আমার পাঠ্য বইয়ের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদৃশ্য রয়েছে। কেমন সাদৃশ্য? এবার তুমি বলবা যে আমরা জানি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার 12 বছরের শাসনকালের প্রথম 6 বছর খুবই শান্তিপূর্ণভাবে করেন, শাসন করেন। কিন্তু পরের 6 বছর কি হলো? পরের 6 বছর একদল ষড়যন্ত্রকারী, একজন মিথ্যাবাদী, একজন গুজবকারীরা তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায় এবং জনগণকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলে। তার বিরুদ্ধে কিছু ভিত্তিহীন মিথ্যা অভিযোগ আনা হয় এবং পরিশেষে তাকে কত সালে হত্যা করা হয়? বলো কত সালে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়? এটা তোমাদের কাছে কোশ্চেন হলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কত খ্রিস্টাব্দে হত্যা করা হয়, এটা বলবা। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়, কিন্তু যার সবগুলো ছিল কি ভিত্তিহীন। এবং তার এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা পরবর্তীতে দেখি যে পরবর্তীতে মুসলমানরা আরো বিভক্ত হয়ে যায় এবং তাদের মধ্যে গৃহযুদ্ধের সূচনা হয়। ঠিক যেমনি ভাবে আমরা উদ্দীপকের মধ্যে দেখতে পাই কি পাবলো নেরুদার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চিলির মধ্যে এই গৃহযুদ্ধ তৈরি হয়। চার খলিফার মধ্যে অনেকগুলো যুদ্ধ আছে, সেগুলো কি সব পড়বো এমসিকিউর জন্য? চার খলিফার মধ্যে তো বেশি যুদ্ধ নাই, তোমার এমসিকিউর জন্য পড়বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে 4টা যুদ্ধ, 3টা যুদ্ধ হয়েছে। হ্যাঁ, উস্টের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, এই 2টা পড়বা। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কয়টা যুদ্ধ ছিল না, কাদেসিয়া যুদ্ধ, নিহরাওয়ানের যুদ্ধ, ওগুলো পড়তে পারো। বাট আমার জানা মতো ওগুলো তো তোমার আলিমের জন্য আসে। হ্যাঁ, দাখিলের জন্য আমার মনে হয় না তোমাদের এত কোশ্চেন বা এত ভিতর থেকে কোশ্চেন করবে। ফরাদ বলতে 628, মানে আমি বুঝতেছি না ফরাদ তুমি কি এটা আমাকে হুদাইবিয়া সন্ধির ঘটনা বললা নাকি ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের কথা বললা? আমি কিন্তু এখন পর্যন্ত অ্যান্সার পাই নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ড কবে হয়েছে ওই অ্যান্সারটা এখনো পাই নাই। তুমি কি মনে করো, দেখো তুমি কি মনে করো উদ্দীপকের হত্যাকাণ্ডের মতো উক্ত খলিফার হত্যাকাণ্ড ইসলামকে দ্বন্দ্ব সংঘাতের দিকে ঠেলে দিয়েছিল? যৌক্তিক মতামত দাও। হ্যাঁ, আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমার এই যে যেই কোয়েশ্চেন গুলো আছে না, তুমি কি মনে করো বা তুমি কি একমত কিনা, এগুলো বেশিরভাগেরই অ্যান্সার হ্যাঁ হয়। হ্যাঁ, যে সাইফুল ইসলাম ফার্স্ট অ্যান্সার দিচ্ছে 656। হ্যাঁ, 656 খ্রিস্টাব্দে তিনি শহীদ হন। হ্যাঁ, আমি মনে করি যে উক্ত হত্যাকাণ্ডের মতো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ড ইসলামকে দ্বন্দ্ব সংঘাতের দিকে ঠেলে দিয়েছিল। মতামত কি? ওই যে যখন বলছি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার ফলে কি হইলো, ওসমান রাদিয়াল্লাহু হত্যার ফলে হযরত আলী এবং তার এই যে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য হযরত মুয়াবিয়া, হযরত আয়েশা, হ্যাঁ, এদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার ফলশ্রুতিতে আমরা দেখি 656 খ্রিস্টাব্দে উস্টের যুদ্ধ, 657 খ্রিস্টাব্দে নিহরাওয়ানের যুদ্ধ এবং কি তোমার ওই যে সিফিনের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধগুলো কেন হয়েছে? এই যুদ্ধগুলো হয়েছে একটা দল তারা দাবি করে যে ওসমান হত্যার বিচার এখনই করতে হবে, আবার আরেকটা দল বলে কি যে না, এখন তো করা সম্ভব না, যেহেতু এটা করলে রাজ্যে আরো বিশৃঙ্খলা তৈরির সম্ভাবনা আছে। এই কারণে তোমার হযরত আলী এবং মুয়াবিয়ার মধ্যে সংঘাত দেখা দেয় এবং যার ফলশ্রুতিতে পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। এবং আমরা আরো দেখি যে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শিয়ারা সংগঠন, এবং এই হত্যাকাণ্ডের ফলে যে পরবর্তীতে যে তোমার এই যে গৃহযুদ্ধগুলো হলো বা আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, তার ফলে কি হলো, শিয়া জাতির উদ্ভব হলো। হ্যাঁ, এই যে তোমার খারেজিদের উদ্ভব হলো কি এই হত্যাকাণ্ডর ফলাফলেই। আচ্ছা, মতামত গেল আমাদের, ঠিক আছে, সেম কথাই। তারপরে দেখবো
ক সম্প্রদায়ের দলনেতা আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তার দল নেতাদের মধ্যে উপনেতা নির্বাচনে গোত্রের লোকেদের মধ্যে সংঘাত তৈরি হয়। হ্যাঁ, কারণ তিনি কোনো উত্তরাধিকার মনোনীত করেননি। দলের বয়োজ্যেষ্ঠ আবু রায়হান জ্ঞানী মানুষ হিসেবে সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন। তাছাড়া তিনি মৃত দল নেতার বিশেষ আস্থাভাজন ছিলেন। তাই সম্প্রদায়ের একজন সম্মানীয় ব্যক্তি বললেন যে আমাদের নেতা হবেন আবু রায়হান। তার কথা সবাই মেনে নিল। আসন্ন সংঘাত থেকে ক সম্প্রদায় রক্ষা পেল। এমসিকিউ তোমার দেওয়া হয়েছে মাত্র 50টার মতো, বা তোমার জাহিদ ভাই দাগিয়ে দিছে না গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা, ওগুলা পড়ো ইনশাআল্লাহ, তাহলেই হবে। তাহলে আমরা দেখি কি উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন খলিফার মিল আছে, কোন ঘটনার মিল আছে। আমরা দেখি যে উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খলিফা নির্বাচন, ওই যে খলিফা নির্বাচনের কথা বলছি, খলিফা নির্বাচনের ঘটনার মিল আছে। কেমন মিল আছে? আমরা দেখি যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যেটা কি বলে একটা দ্বন্দ্ব দেখা দেয় যে কে খলিফা হবে, কে উত্তরাধিকারী হবে। হ্যাঁ, এই দ্বন্দ্ব নিরসন করার জন্য তো সকল সাহাবীরা মিলে সবচেয়ে জ্ঞানী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের, সবচেয়ে আস্থাভাজন হযরত আবু বকরকে নিযুক্ত করেন। ঠিক আছে, তিনি নিযুক্ত হওয়ার পর কি বললেন? তিনি নিযুক্ত হওয়ার পরে যে একটা কঠিন অবস্থা তৈরি হয়েছিল, যে একে একে দল ত্যাগ করতেছিল লোকেরা, একে একে ভণ্ড নবীদের তৈরি হইতেছিল, তাদেরকে তিনি কঠোর হস্তে দমন করেন। হ্যাঁ, এই কারণে তাকে কি ইসলামের ত্রাণকর্তা বলা হয়, ইসলামের ত্রাণকর্তা বলা হয়ে থাকে। যেটা তুমি বলবো আরো কোথায় উক্ত ঘটনা আসন্ন সংঘাত থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করেছিল। বিশ্লেষণ করো। আমরা জানি কি যে এই যে ঘটনাটা তৈরি হলো, হ্যাঁ, এই ঘটনার ফলে কি হলো, তোমার একটা আসন্ন সংঘাত থেকে মুসলমানদের মধ্যে একটা মারামারি লাগতে পারো, দলাদলি তখনই হইতে পারতো, কিন্তু হয় নাই কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে সিদ্ধান্ত, তিনি কি করলেন? তিনি 11টা সেনাদল ভাগ করলেন। 11টা সেনাদলে ভাগ করলে কি হযরত খালিদ বিন ওয়ালিদ, আবু বকর, আবু তালহা তাদেরকে বিভিন্ন অঞ্চলে প্রেরণ করলেন। প্রেরণ করে কি করলেন? যে ভণ্ড নবীদেরকে ছিল তাদেরকে দমন করলেন, যারা যাকাত দিতে অস্বীকার করতেছিল তাদেরকে দমন করলেন। এবং আরেকটা দল ছিল কারা? একটা দল কারা যেন ছিল ভণ্ড নবী অস্বীকার, ওই যে তোমার ইহুদিরা, হ্যাঁ ইহুদিরা উস্কানি দিচ্ছিল, তাদেরকে কিন্তু দমন করেন তিনি। হ্যাঁ, এই যে সংঘাত, হ্যাঁ তোমরা এই সময় একটা হাদিস দিবা, একটা হাদিস আছে না, ওই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যে পরিমাণ বিপদ, হ্যাঁ আমাদের উপর অবতীর্ণ হয়েছিল, তা যদি কোনো পাহাড়ের উপর পড়তো তাহলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এত পরিমাণ একটা সম্ভব ছিল। তো এই আবু বকর কি করলেন? তিনি এই সংঘাতকে নিরসন করেন এবং এই নব্য প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের ভিত সুদৃঢ় করে দেন। ঠিক আছে, এবং এই ইসলামকে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে তিনি রক্ষা করেন। আচ্ছা, তারপরে আমরা লাস্ট অধ্যায় চলে আসছি। হ্যাঁ, ক্লাসটা কিন্তু আর বেশি নাই। হ্যাঁ, এই লাস্ট লাস্ট তোমার প্যারা, চতুর্থ অধ্যায়, মুসলিম বিজয়ের পূর্বে ভারতের সামাজিক অবস্থা। খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, খুব ইম্পর্টেন্ট হবে। মুসলিম বিজয়ের পূর্বে ভারতের সামাজিক অবস্থা, এখানে তোমার কি কি আসবে? সতীদাহ প্রথা, বর্ণম বৈষম্যের প্রথার কথা আসবে। মনে করো তোমার উদ্দীপকে বলা আছে কোন একটা দেশে খুবই বৈষম্য, মানুষের মধ্যে বিভিন্ন দল তৈরি হয়েছে, হ্যাঁ নারীদের মর্যাদা হইতেছে না। তো এই ঘটনার সাথে তোমার ইসলাম পূর্ব বা ইসলাম আবির্ভাবের পূর্বে ভারতের মিল আছে কিনা বলো। তখন তুমি বলবা যে হ্যাঁ, মুসলিম বিজয়ের পূর্বে 712 সালে মোহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু বিজয়ের পূর্বে ভারতের সামাজিক অবস্থা কেমন ছিল? ওই যে কয়েকটা ওয়ার্ড মুখস্থ করে দিছি না, শোচনীয়, ন্যাক্কারজনক, নৈরাশ্যজনক, হতাশাজনক ছিল। কেন এরকম ছিল? কেন? কারণ তাদের ওই সময় বর্ণ প্রথা খুবই প্রচুর ছিল। আমি আজকেও তোমার একটু আগে খবর দেখলাম যে ভারতে নাকি আবার তোমার এই বর্ণ প্রথা তোমার ইয়া করবে, তারা তোমার আদমশুমারি করবে, যে কয়জন ব্রাহ্মণ আছে, কয়জন ক্ষত্রিয় আছে, কয়জন বৈশ্য শূদ্র আছে, এটা গণবে। এখন এই বর্ণ পয়সা তুমি তোমার সৃজনশীলে কিভাবে লিখবা? আমরা দেখি যে আমরা জানি যে ওই সময় ভারতের মধ্যে কি 4টা গোত্র ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হ্যাঁ, তাদের মধ্যে কি ছিল? অনৈক্য ছিল। ব্রাহ্মণরা, ক্ষত্রিয়রা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতো, কিন্তু বৈশ্য শূদ্র কি সমাজে অবহেলিত এবং নির্যাতিত ছিল। তাদেরকে মানুষের মর্যাদা দেওয়া হতো না, তাদেরকে অস্পৃশ্য বলা হতো।
এই যে বৈষম্যটা, তার একটা উদাহরণ আমরা উদ্দীপকের মধ্যে দেখতে পাই। অথবা তোমার তাদের মধ্যে কি ছিল, সতীদাহ প্রথা প্রচলন ছিল, অর্থাৎ কারো যদি স্বামী মারা যায় তাহলে সেই নারীকেও ওই স্বামীর সাথে আত্মহত্যা করতে হবে। এই যে প্রথাটা, এটা খুবই একটা জঘন্য প্রথা ছিল, যেটা তখন কি ভারতের মধ্যে ছিল। রাজনৈতিক অবস্থা কেমন ছিল? রাজনৈতিক অবস্থা ছিল তাদের মধ্যে ক্ষুদ্র রাজ্য ছিল, তাদের মধ্যে ক্ষুদ্র রাজ্য অনেকগুলো বিভক্ত ছিল, তাদের মধ্যে অনৈক্য ছিল। হ্যাঁ, এক এক রাজার মধ্যে কি কোনো একটা মিল ছিল না। তখন কি ছিল, বড় শক্তিশালী রাজারা ছোট ছোট রাজ্যগুলো দখল করে ফেলতো। হ্যাঁ, তো এই যে রাজনৈতিক অবস্থাটা ছিল, এটা কখনকার ছিল? এটা ছিল মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের অবস্থা। এই দুইটা থেকেই তোমার কোয়েশ্চেন আসবে, এর বাইরে আসবে না। পদার্থ কাজ কখন শুরু হবে? তুমি কি নোটিশ দেখো না? স্যার তো বলে দিছি কখন যে পদার্থ কাজ রাত 8টায় হবে। আচ্ছা, তারপরে আর কি আসতে পারে? মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় ও মুলতান বিজয়ের প্রত্যক্ষ কারণ দাহিরের স্বৈরশাসন ও ভারতবর্ষের বিজয়ের প্রভাব ফলাফল। তুমি জাস্ট প্রত্যক্ষ কারণটা গুরুত্ব দিয়ে পড়বা। আমরা জানি কি প্রত্যক্ষ কারণটা কি? প্রত্যক্ষ কারণটা ছিল ওই যে সিংহলের 8টা জাহাজ দেবল বন্দরে জলদস্যু কর্তৃক আক্রমণ হয়েছিল। আক্রমণ হয়েছিল, কিন্তু রাজা দাহিরকে বলার পরও সে কোনো পদক্ষেপ নেয় নাই। এটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। উদ্দীপকে কিভাবে আসবে? উদ্দীপকে তোমার বিভিন্ন জলদস্যুর ঘটনা বলবে, ডাকাতির ঘটনা বলবে, যে অমুক তমুক ব্যক্তি একটা রাস্তা দিয়ে যাইতেছিল, কিন্তু এমন সময় তাকে কয়েকজন ডাকাত ধরছে, ডাকাত ধরে তার সর্বস্ব লুট করে নিছে। তো লোকেরা যখন মেয়রের কাছে গেছে, অভিযোগ দিছে, মেয়র কোনো পদক্ষেপ নেয় নাই। অর্থাৎ ডাকাতদের ধরতে মেয়র কোনো পদক্ষেপ নেয় নাই। এই যে ঘটনাটা, এই ঘটনাটার সাথে কি আমরা সেই প্রাচীন যুগে, ইসলাম পূর্ব যুগে সিন্ধু বিজয়ের ঘটনার মিল পাই। কেননা আমরা দেখছি যে সিন্ধু বিজয়টা ঠিক এই জলদস্যুর ঘটনাকে বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করেই হয়েছিল। আমার ক্লাস হয়তো মাঝে মধ্যে একটু বোর ফিল হইতে পারে, যে আমি হয়তো একটা রসকস দিয়ে মজা করে বলতে পারি না, একটা না একঘেয়ে বলে যেতেছি। তোমরা একটু মানায় নিও। হ্যাঁ, বাট কথাগুলো গুরুত্ব দিয়ে শুনো, তোমরা কিন্তু লিখতে পারবা, ঠিক আছে? চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে কি বলবা? এই বিজয়ের ফলাফল, সিন্ধু বিজয়ের ফলে কি হলো? সিন্ধু বিজয়ের ফলে মুসলমানরা এই যে হিন্দুদের সাথে সংস্পর্শে আসলো, তাদের যে সভ্যতা, তাদের যে সংস্কৃতি, এগুলো সম্পর্কে কি মুসলমানরা জ্ঞান অর্জন করলো। তারপর আর কি কি হলো? এই যে যারা নির্যাতিত ছিল, হিন্দুদের মধ্যে যেই নির্যাতিত লোকেরা ছিল, তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকলো। ঠিক আছে, দলে দলে এই লোকগুলো ইসলাম গ্রহণ করতে থাকলো। অর্থাৎ কি হলো, ভারতের মধ্যে ইসলামের একটা প্রচার ও প্রসার ঘটলো এই সিন্ধু বিজয়কে কেন্দ্র করে, তাই না? আচ্ছা, এই দুইটা জিনিস পড়বা, শুধু প্রত্যক্ষ কারণগুলো পড়বা, আর এই যে ভারত বিজয়ের প্রভাবটা পড়বা। তারপরে আর কি আছে? মোহাম্মদ বিন ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধ, খুবই কম ইম্পর্টেন্ট, আমি বলবো লেস ইম্পর্টেন্ট। তোমার চতুর্থ অধ্যায় থেকে না এই দুইটা বিষয় গুরুত্ব দিয়ে পড়বা। মুসলিম বিজয়ের পূর্বে ভারতের সামাজিক অবস্থা, আর মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়। সিন্ধু বিজয়টা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এবং তার পরবর্তী ফলাফলগুলো কি কি ছিল। আমি তোমাদেরকে মুখে মুখে কয়েকটা কিওয়ার্ড টাইপের বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে তুমি বানায় লিখতে পারো। মোহাম্মদ বিন ঘুরির কথাটা বলে আমরা শেষ করে দিব। মাঝখান দিয়ে মোহাম্মদ বিন সুলতান মাহমুদ আছে, বাট সুলতান মাহমুদ তোমাদের দাখিলের জন্য লেস ইম্পর্টেন্ট, তাই এটা আমি সাজেশনে রাখি নাই, ঠিক আছে? আচ্ছা, মোহাম্মদ বিন ঘুরি কি করছে তোমরা জানো? মোহাম্মদ বিন ঘুরির সাথে পৃথ্বীরাজের দুইটা যুদ্ধ হয়েছে। 1191, 1192 দুইটা যুদ্ধ হয়েছে, যার মধ্যে 1191 মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছে, এবং 1192 তিনি বিজয়ী হয়েছে। এই যে একটা ঘটনা, এটা থেকে তোমার সৃজনশীল আসে যে কোন একটা রাজা, হ্যাঁ, একটা রাজা দুইবার আক্রমণ করছে, প্রথমবার পরাজিত হয়েছে, কিন্তু সে হার মানে নাই, সে পরাজয় বরণ করে নাই, সে আবার আক্রমণ করে জয় ছিনিয়ে আনছে। এই ঘটনার সাথে কার মিল পাই? মোহাম্মদ বিন ঘুরির মিল পাই, ঠিক আছে? আবার এই মোহাম্মদ বিন ঘুরির একটা সেনাপতি কে ছিল? তার একটা সেনাপতি ছিল কুতুবুদ্দিন আইবেক, ঠিক আছে? তো এই মোহাম্মদ বিন ঘুরি ভারত জয় করার পরে, দিল্লি জয় করার পরে, সেই দিল্লি সালতানাতের শাসনকর্তা হিসেবে কুতুবুদ্দিন আইবেককে নিযুক্ত করেন, এবং এই কুতুবুদ্দিন আইবেক পরবর্তীতে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা করেন, এবং এই দিল্লি সালতানাতের মাধ্যমে ভারতের মুসলমান শাসনের সূচনা ঘটে, ঠিক আছে? এর বাইরে থেকে তোমার সৃজনশীল আসবে না, আসার সম্ভাবনা নাই, ঠিক আছে? মাঝখানে তোমার সুলতান মাহমুদ আছে, বাট ওটা লেস ইম্পর্টেন্ট, বলে দিছি, ওটা তোমার এতটা দরকার নাই। সৃজনশীল তোমার এই টপিকগুলো থেকেই আসবে। তো চতুর্থ অধ্যায় থেকে এগুলোই পড়বা আশা করি।
তো থাক, আজকে পরবর্তীতে মানে স্লাইড নাই তাই না, ও একটা সৃজনশীল আছে, ওটা তো আগেরটাই সেম কপি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আজকে পুরো ক্লাসে একটা সাম আপ করার চেষ্টা করি, ঠিক আছে? পুরো ক্লাসে একটা সামারি বা সাম আপ করার চেষ্টা করি। প্রথম অধ্যায় থেকে আমি কি বলছি ভালো করে বুঝো। সাম আপ করতেছি, প্রথম অধ্যায় থেকে জাস্ট জাহিলি যুগের সামাজিক অবস্থা থেকে 2টা কোয়েশ্চেন বা একটা কোয়েশ্চেন তো নির্ঘাত আসবে। সেখান থেকে কি কি পড়বা? নারীদের অবস্থা, শিশুদের অবস্থা, দাস দাসীদের অবস্থা, লেখে পর্যন্ত দিচ্ছি তুমি কি কি পড়বা, ঠিক আছে? রাজনীতিকের মধ্যে গোত্রীয় দ্বন্দ্ব, হারবুল ফুজ্জার এবং নেতা নির্বাচন, এর বাইরে তোমার সৃজনশীল আসবে না প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে? তারপরে কি কি দেখছি আমরা? আরবের উর্বর অঞ্চল লেস ইম্পর্টেন্ট, এই দুইটা লেস ইম্পর্টেন্ট, এটাই মূলত মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তারপরে আমি বলবো 3 স্টার দিয়ে রাখবা, আরবের যে অঞ্চল থেকে একটা আসতে পারে, আর সভ্যতা 2টা থেকে মিশরীয় সভ্যতা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আর কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত হিলফুল ফুজল, এটা মোস্টলি ইম্পর্টেন্ট। এই 2টা থেকে টপিক থেকে কালকে ইনশাল্লাহ একটা তোমার বা 2টা সৃজনশীল তোমার আসবেই, হিজরত এবং হিলফুল ফুজল থেকে তোমার সৃজনশীল আসবেই। হ্যাঁ, তারপরে আর কি কি পড়লাম, কি কি দেখলাম আমরা? মদিনা সনদ, দ্বিতীয় সনদ থেকে, এই 2টা টপিক থেকে যদি কোশ্চেন আসার সম্ভাবনা থাকে তাহলে তা হচ্ছে মদিনা সনদ থেকে, ঠিক আছে? মদিনা সনদ পড়বা আর হুদাইবিয়া সন্ধিটা পড়বা। সামাজিক অর্থনৈতিক সংস্কার থেকে দিতে পারে বাট নাও দিতে পারে, ঠিক আছে? বাট মদিনা সনদটা ইম্পর্টেন্ট, এটা তোমার ক্ষয়ের জন্য যেমন ইম্পর্টেন্ট, গয়ের জন্য ইম্পর্টেন্ট। উহুদ যুদ্ধের কারণ লেস ইম্পর্টেন্ট পার্ট, বাট তোমরা পাশাপাশি বদর যুদ্ধ, খন্দক যুদ্ধ পড়বা। কেন পড়বা? ওটা পড়বা তোমার ক ক্ষয়ের জন্য, ঠিক আছে? ক ক্ষয়ের জন্য বদর, উহুদ যে যুদ্ধগুলা ওগুলো পড়ে নিবা, বিশেষ করে সময়গুলো। হ্যাঁ, হুদাইবিয়া সন্ধির কথা বলছি, গুরুত্বপূর্ণ। মক্কা বিজয় ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ। আর যদিও এখানে মক্কা বিজয় লেখা আছে, বাট মক্কা বিজয়ের আড়ালে তোমরা পড়বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষমা, তার যে মহত্ব, সেটা পড়বা। তারপরে পড়বা কি? তারপরে পড়বা 3য় অধ্যায় থেকে হযরত ওসমানের হত্যাকাণ্ড এবং তার যে প্রভাব, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যে অভিযোগগুলা, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখতেই পাইতেছো ওরা কতটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খলিফা নির্বাচন এবং তার রিদ্দার যুদ্ধ। রিদ্দার যুদ্ধ কিন্তু তোমাদের ক্ষয়ের মধ্যে আসে, বুঝো? রিদ্দার যুদ্ধ বলতে কি বুঝো? ক্ষয়ের মধ্যে আসে কিন্তু। আর হচ্ছে তোমার লাস্ট 4র্থ অধ্যায় মুসলিম বিজয়ের পূর্বে ভারতের সামাজিক অবস্থা আর মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়। এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। আর যদি কিছু পড়ো তাহলে সেটা পড়বা ক খ এর জন্য। ক খ এর জন্য তোমার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। গ আর ঘ এর জন্য, সৃজনশীলের জন্য আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি যে হ্যাঁ এই টপিকগুলো পড়ো, বাট ক খ যে কোনো কিছু আসতে পারে। ক খ হয়তো তোমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে আসতে পারে, ক খ এর মধ্যে তোমার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে আসতে পারে, ক খ এর মধ্যে তোমার বিদায় হজ থেকে আসতে পারে। অর্থাৎ যে যে টপিকগুলো আমরা স্কিপ করছি আজকে, সেগুলো থেকেও কিন্তু তোমার ক খ আসতে পারে। তাই ওটা তোমাকে নিজ দায়িত্বে নিজেই পড়ে নিতে হবে, ঠিক আছে? তো আজকে ক্লাসের জন্য এতটুকুই। আচ্ছা, ক্লাসটা ছোট, মানে পিডিএফটা ছোট, বাট হয়তো ক্লাসটা লম্বা হয়ে গেছে। তো বলো, যারা যারা ক্লাসটা মিস করছো, ক্লাসটা তো রেকর্ডেড আছে, তোমরা করে নিতে পারো। বাট আমি বলবো এখানে আমি আজকে যা যা কথা বলছি সব কিন্তু তুমি আজকে এই পিডিএফ এর মধ্যে পাবা না। হ্যাঁ, যেমন ওই যে কয়েকটা কিওয়ার্ড বললাম যে নদী মানে মিশরীয় সভ্যতা, বা সৃজনশীলের কি দেখে তুমি আইডেন্টিফাই করবা যে ওই সৃজনশীলটা কোন টপিকের উপরে, সৃজনশীলটা কোন টপিকের উপর, তা তুমি কিভাবে আইডেন্টিফাই করবা তার কিছু টিপস তোমাদেরকে দিলাম। এছাড়াও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পেজে বা আমাকে তুমি পার্সোনালিও নক দিতে পারো ইনশাল্লাহ। তো আজকের জন্য তাহলে এতটুকুই। তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে। আর তোমাদের আসন্ন পরীক্ষাগুলো ভালো হোক, তোমাদের সবার জীবন সুন্দর হোক, পরীক্ষাগুলো সুন্দর কাটুক, ভালো একটা রেজাল্ট আশা করি তোমাদের থেকে। তোমরা যাতে তোমাদের ভবিষ্যতে বা তোমাদের বাবা মাকে তোমরা যাতে তাদের মুখ উজ্জ্বল করতে পারো, দেশ ও দশের জন্য কিছু করতে পারো, ঠিক আছে? কিছু মোটিভেশন দিয়ে দিলাম ফ্রিতে। আচ্ছা, তারপর ভবিষ্যতে তোমরা যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে অবশ্যই আসবা। ভাইয়ারা তো সবসময় আসি ক্যাম্পাসে, ইনশাআল্লাহ তোমাদের জন্য তখন অনেক বড় ট্রিট অপেক্ষা করবে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এলপিএস এর সাথেই থাকো। পরবর্তী ক্লাসে দেখা হওয়ার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।